জিসান বলল, নূর, আমি জিসান বলছি। নূর এবার চুপ করে গেল। জিসান বলল, হ্যালো। নূর বলল, জি। কোন জিসান? ঠিক চিনতে পারছি না। ফোন কেটে দিতে যাবে তার আগে জিসান বলে উঠল, কেন করলে এমন? কেন কেড়ে নিলে আমার থেকে আমার ছেলে? নূরজাহান বলল, ও হ্যালো, সরি, রং নাম্বার, বলেই কেটে দিল। পরে বেশ কয়েকবার ফোন দিয়েছিল, কেউ ফোন রিসিভ করেনি। পরের দিন জিসান সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ফ্লাইটে চলে আসলো, তাই তেমন সময় লাগেনি। সকাল 10টার সময় জিসান দাঁড়িয়ে আছে নূরজাহানের বাড়ির দরজার সামনে। কলিং বেলে চাপ দিলে নূরজাহান বেগম এসে দরজা খুলে দিলেন। জিসানকে দেখে ঘাবড়ে গিয়েছেন। নূরজাহান বলল, ভেতরে আসুন। জিসান বাসার ভেতরে গেল। নূরজাহান বসতে দিয়ে পানি নিয়ে আসলেন। নূর বলল, বলো কি খাবে? জিসান বলল, তুমি ভালো করেই জানো আমি এখানে কেন এসেছি, তাই বলছি প্লিজ ফালতু কথা বন্ধ করো। আগে বলো আমার নীল কোথায়? নূর বলল, সরি, ঠিক বুঝলাম না। আপনার নীল মানে? আপনি নীলকে কোথায় পেলেন? জিসান বলল, তুমি জানো না নীল আমার কে? নীল আমার ছেলে। নূর বলল, ছিল, বাট এখন আর নেই। এখন নীল আমার ছেলে। তোমার কি লাগবে বলো আর চলে যাও। জিসান বলল, আমার নীলকে লাগবে, দিয়ে দাও, চলে যাব। নূর বলল, আপনার মাথায় কি কোনো কমন সেন্স নেই? সবই তো জানেন নীলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যদি নীলকে খুঁজে পাওয়া যায় তাহলে নীল তোমার সাথে যাবে না। জিসান বলল, আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিতে চাইছো? সরি, অলরেডি কেড়ে নিয়েছো, কিন্তু কেন? কেন এমনটা করলে বলো? নূর বলল, আমি নীলকে কেড়ে নেইনি। মৃত্যুর আগে নীলের মা আমার কাছে নীলকে রেখে গিয়েছে। তোমাদের কারো ছায়াও যেন নীলের উপরে না পড়ে। কলিজার টুকরা বান্ধবীকে তো হারিয়ে ফেলেছি, কিন্তু ওর রেখে যাওয়া সম্পদ নীলকে হারাতে চাইনি। জিসান বলল, একবার আমাকে বলতে পারতে আমার ছেলে মরেনি, বেঁচে আছে, তাহলে হয়তো আমার জীবিত ছেলের মৃত্যুবার্ষিকী পালন করতাম না। নূর বলল, আপনার কি মনে হয় আমি আপনাকে বলবো আর আপনি আপনার পরিবারের কাউকে বলবেন না যে নীল বেঁচে আছে? ওরা কেউ জানলে আমার নীলকে আমার থেকে কেড়ে নিত, তাই বলিনি। জিসান বলল, কতদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না নীলকে? নূর বলল, আজকে 2 মাস 17 দিন। ফোন বন্ধ দেখাচ্ছে, মনে হয় রাগ অভিমান জমে আছে আমাদের উপরে। জিসান বলল, বাসা ছেড়ে চলে যাওয়ার কারণ কি ছিল? নূর বলল, ও বাসা ছেড়ে যায়নি, তাকে যেতে বাধ্য করা হয়েছে। জিসান বলল, ঠিক বুঝলাম না, ক্লিয়ার করে বলো। অতপর নূর জিসানকে শুরু থেকে শেষ অবধি সবকিছু বলে। জিসান চোখের কোণে জমে থাকা পানি চট করে মুছে নিল। জিসান বলল, তোমার ভাবি কোথায়? নূর বলল, কেন, ওদের দিয়ে আপনি কি করবেন? জিসান বলল, যে মহিলার জন্য সবকিছু হয়েছে তাকে এই মুহূর্তে গুলি করে মারতে ইচ্ছে করছে। নূর বলল, আমি ওদের 3 জনকে তাড়িয়ে দিয়েছি। জিসান বলল, 3 জনকে তাড়িয়ে দিয়েছ মানে? তোমার মেয়ে কোথায়? নূর বলল, নীলুকেও ওদের সাথে দিয়েছি। জিসান বলল, সবকিছু শোনার পর মনে হলো এখানে নীলুর কোনো দোষ নেই, ও বাচ্চা মেয়ে। তোমার ভাবি যেভাবে নীলাকে বলেছে সে ঠিক সেইভাবে করেছে। তোমার ভাবি হলেন পরিচালক, শাস্তি দিলে শুধু তাকে দিবে। নীলুকে বাসা থেকে বের করে দেওয়া ঠিক হয়নি। নীলু এখন কোথায় আছে? নূর বলল, শুনেছি ওরা এখন আমার চাচাতো বোনের বাসায় আছে, এখান থেকে 50 কিলো দূরে। জিসান বলল, আচ্ছা নীলের কোনো বন্ধু আছে? নূর বলল, হ্যাঁ আছে 2 জন, ওদের কাছে কোনো খবর পাওয়া যায়নি। নীলের সাথে ওদের কোনো যোগাযোগ নেই, কিভাবেই বা থাকবে? সিম পাল্টে ফেলেছে। জিসান বলল, আচ্ছা ওর গার্লফ্রেন্ড আছে? নূর বলল, হ্যাঁ ছিল তো, মাঝে মধ্যে বাসায় নিয়ে আসতো। মেয়েটার নাম মনে হয় নিশিতা, এর চেয়ে বেশি কিছু আমি জানি না, তবে নীলুর সাথে সবকিছু শেয়ার করত। জিসান বলল, নিশিতার বাসা কোথায় জানো? নূর বলল, না, ওসব কিছু জিজ্ঞেস করা হয়নি, নীলু বলতে পারবে, কিন্তু ও তো এখন বাসায় নেই। জিসান বলল, আমার সাথে চলো। নূর বলল, কোথায় যাব? জিসান বলল, নীলুর কাছে যাব, ওর থেকে নিশিতার সম্পর্কে সব জানতে হবে। নূর বলল, কিন্তু নিশিতার সম্পর্কে জেনে আমরা কি করব? জিসান বলল, নিশিতা যদি সত্যি নীলকে ভালোবেসে থাকে তাহলে নিশিতার সাথে নীলের কথা হয়, এর মাধ্যমে নীলকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো। নূরজাহান বলল, ওদের কাছে আমি যেতে পারবো না, তবে ফোন করে সব জেনে নিতে পারি, নাম্বার নাও আর কথা বলো। এরপর নূরজাহান জিসানকে নাম্বার দেয়। একবার 2 বার কল রিং হওয়ার পর নীলু ফোন রিসিভ করলো। জিসান বলল, তুমি কি নীলা বলছো? নীলা বলল, জি, কিন্তু আপনি কে? জিসান বলল, আমি নীলের বাবা। আচ্ছা, নীলের গার্লফ্রেন্ড নিশিতার ঠিকানা দেবে? নীলা বলল, মেসেজ করে দিচ্ছি। জিসান বলল, আচ্ছা নীল কি সত্যি নিশিতাকে ভালোবাসতো নাকি ওরা শুধু বন্ধু ছিল? নীলা বলল, কি বলছেন, 4 বছরের রিলেশন ওদের, ভাইয়া নিশিতা আপুকে পাগলের মতো ভালোবাসে। জিসান বলল, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ঠিকানা দাও, আর হ্যাঁ কালকের ভেতরে বাসায় চলে আসবে। নীলা বলল, কিন্তু আঙ্কেল, আম্মু? জিসান বলল, তোমার আম্মু কিছু বলবে না, আমি আছি। জিসান ফোন কেটে বাইরে চলে আসে, সাথে নূরও এসেছে। বাইরে এসে দেখে জিসান একা আসেনি, আরো 2টা গাড়ি, সব মিলিয়ে 10 জন মানুষ এসেছেন। নূর বলল, ওনারা এতক্ষণ বাহিরে কেন দাঁড়িয়েছিলেন? জিসান কোনো কথা বলল না। নীলার দেওয়া ঠিকানায় পৌঁছে সবাই ওদের বাসার ভেতরে ঢুকে পড়ল। এদিকে কাজের মেয়েটা চেঁচামেচি শুরু করে দিয়েছে। দরজা খোলার পরপরই সবাই কিছু না বলেই ঢুকে পড়ে। চেঁচামেচি শুনে নিশিতার বাবা আর ভাই চলে আসে। নিশিতার ভাই রানা বলল, এই মিস্টার, কারা আপনারা? অভদ্রের মতো কিছু না বলেই বাসায় ঢুকে পড়লেন। জিসান নিশিতার
বাবাকে উদ্দেশ্য করে বলল, আপনার মেয়ে নিশিতা কোথায়? নিশিতার বাবা বলল, আমার মেয়েকে কেন খুঁজছেন? কি করেছে আমার মেয়ে? নূর বলল, কিছু করেনি, আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি, প্লিজ একটু ডেকে নিয়ে আসুন। রানা বলল, কিন্তু কেন? জিসানের পেছনে থাকা একটা বডিগার্ড বলল, এই মিয়া বেশি কথা বলেন কেন? ম্যাডাম যা বলছেন তাই করুন, ডেকে নিয়ে আসুন আপনার বোনকে। কেউ ডাকা লাগেনি। তার আগেই নিশিতা বাহিরে চলে আসে। জিসান নিশিতার কাছে গিয়ে বলে, নীলের সাথে তোমার কথা হয়? নিশিতা বলল, কে নীল? আমি কোনো নীলকে চিনি না। নূরজাহান বলল, দেখো মিথ্যা বলো না, আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো, বেশ কয়েকবার আমার বাসায় গিয়েছিলে। কি হলো, মনে পড়ছে না? এত তাড়াতাড়ি ভুলে গেলে? রানা বলল, নিশিতা কি বলছে ওনারা? রানা অনেকটা রেগে আছে। জিসান বলল, দেখো মা, তুমি ভয় পেও না, আমরা থাকা অবস্থায় তোমার কেউ কিছু করতে পারবে না, তুমি শুধু নীলের নাম্বার আমাকে দাও, আর সত্যি যদি তোমরা একে অপরকে ভালোবাসো তাহলে আমি নিজে তোমাদের বিয়ে দিব। নিশিতা বলল, কালকে কথা হয়েছিল। এরপর নিশিতা জিসানকে নীলের নাম্বার দেয়। নীল কলেজ শেষে বিকেলে চলে যায় তনু আর তুবাকে নিয়ে আসতে। কিছুক্ষণ পর একসাথে দুইজন আসে। তুবা এখন সামনে এসে নীলের পাশে বসে আছে, আর তনু পেছনে বসে আছে। গাড়ি চলতে লাগলো। নীলের সেই আগের মতোই মুড অফ, চুপচাপ গাড়ি চালাচ্ছে। এদিকে পেছনে বসে থাকা তনু কথা বলার চেষ্টা করছে, কিন্তু কেন জানি কথাগুলো গলা অব্দি এসে আটকে আছে। তুবা বলল, ভাইয়া সবসময় মুড অফ করে রাখো কেন? আমার কিন্তু এসব ভালো লাগে না। নীল মুচকি হেসে বলল, কি বলো, সত্যি কি আমি মুড অফ করে রাখি? তুবা রাগ দেখিয়ে বলল, হয়েছে, আর হিহি করতে হবে না, সারাক্ষণ মন খারাপ করে বসে থাকো। এখন হাসছে, আর কোনোদিন মন খারাপ করলে চাকরি থাকবে না বলে দিলাম। তুবার কথা শুনে তনু আর নীল একসাথে হেসে উঠল। তুবা বলল, হাসতে হবে না, যেটা বলেছি সেটা করে দেখাবো। নীল বলল, ওকে সরি আপু, আমার ভুল হয়ে গিয়েছে। ওকে? তুবা বলল, হুম ঠিক আছে। রাত 11টা। নীল আর রিফাত ছাদে বসে আছে। তখনই একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো, জেগে আছো? থাকলে একটা রিপ্লাই দিও। নীল কয়েক মিনিট চিন্তা করে রিপ্লাই দিল, কে আপনি? ঠিক চিনলাম না। অপর পাশ থেকে মেসেজ আসলো, কল দাও। এরপরে সব বলছি। নীল কল দিলে ফোন রিসিভ হয়। নীল বলল, হ্যালো, কে বলছেন? ওপাশে কোনো উত্তর নেই, চুপ করে আছে। নীল বলল, হ্যালো, কথা বলুন, না হলে ফোন রাখছি। মেয়ের কণ্ঠে কেউ বলল, জি বলুন। নীল বলল, আমি কি বলবো, মেসেজ তো আপনি করলেন, আবার বললেন ফোন দিতে। মেয়েটা বলল, ঘুম আসছিল না তাই কল দিলাম। কি করছো? নীলের কণ্ঠটা চেনা চেনা লাগছে, এটা তনু নয় তো? তবুও শিওর হওয়ার জন্য বলল, আপনার পরিচয় দিন, না হলে ফোন রাখুন। মেয়েটা বলল, আরে আমি তনু। নীল বলল, আরে তনু আপু, কিছু বলবেন? রিফাত বলল, কিরে, কার সাথে কথা বলছিস? অপর সাইড থেকে তনু বলল, না মানে ঘুম আসছিল না তাই কল দিলাম, কথা বলা যাবে? নীল বলল, জি আপু বলুন, কি বলবেন, আমি শুনছি। রিফাত বলল, কার সাথে কথা বলছিস? নীল বলল, হুজুরের মেয়ে জান্নাত। তনু বলল, এই আপনি কথায় কথায় আমাকে আপু ডাকছেন কেন? আমি কি আপনার থেকে বয়সে বড় নাকি? নীল বলল, আমার মনে হয় আপনি বড় হবেন, কারণ আপনি একজন টিচার। তনু বলল, টিচার? আমি তো ক্লাস 4 আর 5 এর ছাত্র পড়াই, তাছাড়া আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। নীল বলল, আচ্ছা আপু, তাহলে কি বলে ডাকবো? তনু বলল, আবারও আপু বলেন কেন? আচ্ছা, আপনার সাথে কিছু কথা ছিল, কথাগুলো শোনার পর রাগ করবেন না তো? নীল বলল, জি বলুন, কি বলবেন? তনু বলল, আজকে নয়, কালকে বলবো, 7টার সময় চলে আসবে। নীল পরের দিন সকাল সকাল তনুর কথা অনুযায়ী ওদের বাসায় চলে আসলো। তনু আজকে তুবাকে আসতে দেয়নি, বলেছে আজকে নাকি তুবার ক্লাস হবে না। ওর মা জানতে চাইলে বলল, আজকে সকালে যেতে হবে, কারণ মিটিং আছে। গাড়ি চলছে আপন গতিতে। আজকে তনু নীলের পাশে এসে বসেছে। নীল বলল, আচ্ছা আপু, আপনি আমাকে কিছু বলতে চেয়েছিলেন। তনু বলল, হুম বলবো, তার আগে এটা বলো, কথাগুলো শোনার পর যদি তোমার ভালো না লাগে তাহলে সবকিছু এখানেই ভুলে যাবে, বাহিরের কেউ যেন জানতে না পারে। নীল বলল, আচ্ছা আপু, আপনি আমাকে কিছু বলতে চেয়েছিলেন। তনু বলল, হুম বলবো, তার আগে এটা বলো, কথাগুলো শোনার পর যদি তোমার ভালো না লাগে তাহলে সবকিছু এখানেই ভুলে যাবে, বাহিরের কেউ যেন জানতে না পারে। নীল বলল, আরে কি এমন কথা, বলুন, কেউ জানবে না। তনুর এমন কথা শোনার পর নীল হা করে তাকিয়ে আছে। তনু আবারও বলতে শুরু করলো, আমি প্রেম ভালোবাসায় বিশ্বাসী না, আপনাকে আমার ভালো লাগে, জানি এটা পাপ, তবু আমি এই পাপ করতে যাচ্ছি, কারণ সত্যি আমি আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। আপনি কি আমাকে আপনার করে নিবেন? তনু কথাগুলো বলে নীলের মুখের দিকে তাকিয়ে আছে। নীল সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। তনুর বলা কথাগুলো নীলের হজম হচ্ছে না, তাই চুপচাপ বসে আছে। তনু বলল, কি হলো, কোনো কথা বলছেন না কেন? কিছু তো একটা বলুন। নীল বলল, কি বলবো আপু, আমার কিছু বলার নেই, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তনু বলল, কিন্তু কেন, কারণ জানতে পারি? নাকি নিশিতাকে ভুলতে পারছো না? নীল বলল, সেটা কথা নয়, আমি আপনাকে ভালোবাসার চোখে কখনো দেখিনি। তনু বলল, আমি জানি তুমি অসম্ভব ভালো একটা ছেলে, তাই তো আমার
আমার তোমাকে ভালো লাগে। নীল বলল আপনি আবেগের মধ্যে আছেন, বাস্তবতা বড় কঠিন, আমাদের সম্পর্ক হতে পারে না, আর হলেও কেউ মেনে নিবে না। তনু বলল বাস্তবতা কঠিন সেটা আমিও জানি, কিন্তু আমার বাবা মা রাজি আছেন। আমি আপনাকে বলার আগে আমার মা বাবাকে বলেছি, ওনারা সবাই আপনাকে পছন্দ করে, শুধু আপনার মতামত জানতে চাইছি। আমি ওনাদের মিথ্যে বলেছি আপনিও আমাকে ভালোবাসেন। নীল বলল আমি পারবো না, সরি আপু। তনু বলল আপনার সমস্যাটা কোথায় সেটা বলবেন, নাকি আমি দেখতে খারাপ? নীল বলল আমি হয়তো আপনার চেহারা দেখতে পারিনি, কিন্তু আপনার মন অনেক সুন্দর। আপনার বাবা জানেন আমার ফ্যামিলি আছে, আসল সত্যটা কেউ জানে না। জানার পর হয়তো আপনার বাবা আমাকে গুলি করে মারবে। আমি অনাথ, আমার বাবা মা এই পৃথিবীতে কেউ নেই। একজন ভদ্র মহিলা আমাকে সন্তানের পরিচয়ে বড় করেছিলেন, সেও কিছুদিন আগে আমাকে লাথি মেরে বের করে দিয়েছে। এখন আপনিই বলুন আমি বিয়ে করে আপনাকে কোথায় রাখবো? না আছে বাড়ি, না আছে ঠিকানা, না আছে টাকা, এর মধ্যে কোনোটাও আমার নেই। তনু বলল আমাকে এসব বলতে হবে না, আপনার বিষয়ে আপনার থেকে বেশি আমি জানি। আপনার কথা আব্বুর কাছে বলার পর উনি সময় নিয়েছিলেন, ওই সময় রিফাতের কাছ থেকে সবকিছু জেনে নিয়েছেন, কোনটা সত্য কোনটা মিথ্যে সবই বলেছে রিফাত। তাই তো আব্বু আপনাকে পছন্দ করেছে, কারণ আমাদের কোনো ভাই নেই। আব্বুও চায় বিয়ের পর আমরা দুই বোন আম্মু আব্বুর কাছেই থাকি, কিন্তু এই যুগে এমন ছেলে কোথায় পাবে? তাই তো আপনাকে বেছে নিয়েছেন। নীল বলল তবুও আমি পারবো না, আমি ঘর জামাই হয়ে থাকতে পারবো না। তাছাড়া আমি পড়াশোনা করতে চাই, বিয়ে নয়। আপনার আব্বুকে বলে দিবেন কাল থেকে আমি আর আসবো না। তনু বলল আপনাকে ঘর জামাই হয়ে থাকতে কে বলেছে? আমরা এই এলাকায় থাকবো, আব্বুদের বাসার পাশেই বাসা নিয়ে থাকবো, আর তুমি পড়াশোনা করতে পারবে। বিয়ে করলে কি পড়াশোনা করা যায় না? নীল বলল প্লিজ আপনি বুঝার চেষ্টা করুন, আমি পারবো না। আপনার কাছে যতটা সহজ মনে হচ্ছে আসলে বিয়ে ততটা সহজ নয়। যখন সংসারে চাপ পড়বে তখন মাথা ঠিক থাকবে না। নীলের হাতটা গিয়ারের উপরে রাখা ছিল। তনু নীলের বাম হাতের উপরে হাত রেখে আলতো করে ধরে। আস্তে আস্তে নীলের হার্টবিট বাড়তে লাগলো, হাত পা বুক সব কেঁপে কেঁপে উঠছে। নীল বলল প্লিজ হাত সরাও। তনু বলল আমার হাত আপনার হাতের উপরে রাখতেই এই অবস্থা? তাহলে আপনি যদি আমার চেহারা দেখেন তাহলে কি হবে আপনার? এই বলে চোখের উপর থেকে কালো কাপড়টা সরিয়ে নিল। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার দেখা সেরা সুন্দরী ছিল। আমি কখনো পরী দেখিনি, যদি দেখতাম তাহলে বলে দিতাম। তনু মেয়েটা পরীর চেয়েও সুন্দর, চেহারায় হাত রাখলে লাল হয়ে যাবে। চামড়ার ভেতরে থাকা প্রত্যেকটা রগ ভেসে উঠছিল। নীলের একদম হুঁশ নেই, তাড়াতাড়ি গাড়ি সাইড করে নেমে গাড়ির পেছনে চলে গেল। নীল পেছনে প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিল, ভয়ে বুকটা ধুকপুক করছিল। এই মুহূর্তে তার কি করা উচিত সেটা মাথায় ঢুকছে না। কিছুক্ষণ পর আবার গাড়িতে এসে বসলো। তনু বলল কি হলো, আপনি গাড়ি থেকে নেমে চলে গেলেন কেন? নীল বলল আপনি একটু কষ্ট করে পেছনে গিয়ে বসবেন। নীল ভুল করেও তনুর দিকে তাকাতে চাইছে না, সামনের দিকে তাকিয়ে আছে। তনু বলল না আমি এখানে ঠিক আছি। নীল বলল কিন্তু আমি ঠিক নেই, প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনি এখানে বসলে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তনু এখন ভ্রু কুচকে নীলের দিকে তাকালো। তনু বলল আপনি গাড়ি চালান, কিচ্ছু হবে না, এখন বাসার দিকে চলুন। নীল বলল কেন, আপনি মাদ্রাসায় যাবেন না? তনু বলল না যাব না, আপনি বাসায় চলুন। নীল আর কোনো কথা না বাড়িয়ে ইউটার্ন নিল, প্রায় কাছাকাছি এসে পড়েছিল, এখন আবার বাসায় চলে যাচ্ছে। তনু বলল তার মানে সত্যি আপনি আমাকে বিয়ে করতে পারবেন না? নীল কিছু বলছে না। তনু বলল কি হলো, কথা বলছেন না কেন? তার মানে আপনি আমাকে বিয়ে করবেন? কি আজীব মাইয়া, জোর করে হ্যাঁ বলিয়ে নিচ্ছে। নীল বলল আমি কি হ্যাঁ বলেছি? তনু বলল তাহলে নাও তো বলেননি তাই না? নীল বলল উফ, আমি আপনার বাবার কাছে বিচার দিব। তনু বলল কোনো সমস্যা নাই, দিতে পারো, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। আমি আব্বুকে বলেছি আপনিও আমাকে ভালোবাসেন, তাই তো আব্বু বিয়ের সবকিছু ঠিকঠাক করে রেখেছেন। আজকে বিকেলে আপনার সাথে দেখা করতে চেয়েছেন আব্বু। নীল বলল আপনি পাগল হয়ে গিয়েছেন, সাথে আপনার আব্বুও। উনি আমাকে একটাবার জিজ্ঞেস না করে কিভাবে বিয়ে ঠিক করে রাখতে পারেন? আপনাকে খুব ভালো একটা মেয়ে মনে করতাম, কিন্তু আপনি সবার মতো মুখোশ পরা শয়তান বেরিয়ে আসলেন। তনু নীলের কথায় অনেক বড়সড় আঘাত পেল, নিমিষে চোখের জল বেরিয়ে আসলো। তাই তো কালো কাপড়টা আবারও চোখের উপরে লাগিয়ে নিল, কোনো কথা না বলে চুপ করে বসে আছে। নীল কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো, সরি আপু, আমার দ্বারা ওসব বিয়ে টিয়ে হবে না। আর হ্যাঁ, আজকের পর থেকে আমি আপনাদের চাকরিও করব না। আপনি আঙ্কেলকে বলে দিবেন আমার টাকাগুলো হিসেব করে দিয়ে দিতে। তনুর মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কান্না করলে মনে হয় এরকমই হয়। নিজেকে শান্ত করে লম্বা করে শ্বাস নিল। তনু বলল এখানে চাকরি ছাড়ার কি হলো, আপনাকে চাকরি ছাড়তে হবে না। নীল বলল সরি আপু, আমি আপনার কথা রাখতে পারলাম না। আপনাদের এখানে চাকরি করলে কোন দিন না জানি বিয়ে হয়ে যায়। তনু বলল বিয়ে করতে হবে না, আর চাকরিও ছাড়তে হবে না, আমি সবকিছু ঠিক করে নিব। নীল বলল তবুও আপনি আঙ্কেল আন্টিকে জানিয়ে দিয়েছেন, আমি ওনাদের চোখে খারাপ হতে পারবো না, তার চেয়ে ভালো আমি চাকরিটাই ছেড়ে দিব। তনু একটু ধমকের সুরে বলল দেখুন আপনি বেশি কথা বলছেন, বললাম না আমি সবকিছু ঠিক করে নিব। নীল আর কোনো কথা বলে না, তনুও চুপ করে আছে। তনু কান্না করছে, তবে নীল সেটা বুঝতেই পারছে না, দেখলে তো বুঝবে।
বুঝবে? বারবার একটা কথা মনে পড়ছে, নীল তাকে মুখোশধারী শয়তান বলেছে। নীলের বলা প্রত্যেকটা শব্দ যেন ভেতরে হাহাকার শুরু করেছে। চোখের পলক ফেলার আগেই পানি গাল বেয়ে পড়ছে। মুখে কালো কাপড় থাকায় সেটা বোঝা যাচ্ছে না আজকে বাসায় গিয়ে কি বলবে। বিকেলে যখন তার বাবা নীলের সাথে দেখা করতে চাইবে তখন কি হবে, এটা ভেবে টেনশনে শরীর শিউরে উঠছে। তনু যখন থেকে বুঝতে শিখেছে, এখন তার বয়স 23, এখন অব্দি একটা মিথ্যা বলেনি। নীলের জন্য ফ্যামিলিকে মিথ্যা বলেছে। তনুর বিশ্বাস ছিল নীলও তাকে মনে মনে পছন্দ করে। মানুষের চলাফেরায় বোঝা যায়। নীলের চলাফেরা, কথা বলার ভাবভঙ্গিতে তনু সেটা বুঝতে পেরেছিল, কিন্তু সে ভুল ছিল। আসলে নীল তাকে কখনো ভালোইবাসেনি। এদিকে 1 মিনিট হয়ে গেল, নীল বাসার সামনে গাড়ি বন্ধ করে বসে আছে। তনুর সেদিকে কোনো খেয়াল নেই, সে ভাবনার জগতে ডুবে আছে। নীল হালকা কাশি দিয়ে বলল, আমরা এসে গেছি, এখন নামতে পারেন। নীলের ডাকে হুঁশ ফিরে তনুর। করুণ চোখে নীলের দিকে তাকায়। আর একটা বার কি ভেবে দেখা যায় না? নীল বলল, না যায় না। আপনি আমার জায়গায় থাকলে আপনিও না বলতেন। আমার কিছু করার নেই। নীল এটা বলে গাড়ি থেকে নেমে জোরে দরজা লাগিয়ে দিল। তনু কিছুটা ভয় পেয়ে যায়। নীল গাড়িতে শরীর লাগিয়ে বসে আছে। তনু গাড়ি থেকে নেমে এক পা করে বাসার দিকে যাচ্ছে আর পেছনে ফিরে তাকাচ্ছে, কিন্তু নীল ভুল করেও তাকায়নি। সে নিচের দিকে তাকিয়ে আছে, তবে সে খুব ভালো করে বুঝতে পারছে তনু তার দিকে তাকাচ্ছে। রাতে নীল আর রিফাত রুমে বসে আড্ডা দিচ্ছে। নীল সবকিছু ভুলে গিয়েছে, যেন কিছুই হয়নি। এদিকে রিফাত হঠাৎ করে বলে দিল, কি রে, আজকে শ্বশুরের সাথে কি কথা হলো? নীল ভ্রু কুচকে রিফাতের দিকে তাকায়। কিসের শ্বশুর, বুঝলাম না তোর কথা। রিফাত বলল, তোর শ্বশুর জান্নাতের আব্বু আজকে তোর সাথে দেখা করতে এসেছিলেন বিকেলে। তখন তুই বাসায় ছিলি না, তুই তখন বাহিরে ছিলি। পরে উনাকে ফোন দিয়েছিলাম তোর সাথে দেখা হয়েছে কিনা। উনি বললেন হ্যাঁ হয়েছে। নীল বলল, আরে কি বলছিস ভাই, ফাইজলামি বন্ধ কর। আমি কাউকে বিয়ে করতে পারবো না, সেটা তুই জানিস খুব ভালো করে। রিফাত বলল, কি বলছিস মাম্মা? তনুর মতো একটা মেয়েকে পেয়েও তুই বিয়ে করতে চাইছিস না? তার মানে তোর মতো কপাল পোড়া পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। তুই জানিস এই যুগে এরকম মেয়ে পাওয়া কতটা ভাগ্যের ব্যাপার? আমাকে বললে তো আমি চোখ বন্ধ করে বিয়ে করে নিতাম। বয়স হয়নি তাতে কি হয়েছে? নীল বলল, তাহলে তুই করে নে ভাই, আমাকে কেন প্যারা দিচ্ছিস? রিফাত বলল, তনু তো আমাকে নয় তোকে বিয়ে করতে চায়। নীল বলল, তুই চুপ করবি, লাইট অফ কর, আমি ঘুমাবো। নীল চোখ বন্ধ করে শুয়ে পড়ে। রিফাত আর কথা না বাড়িয়ে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। নীল চোখ বন্ধ করে এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার তনুর চেহারা ওর সামনে চলে আসছে। তনু সকাল থেকে রুমে দরজা বন্ধ করে বসে আছে, এখনো কিছু খায়নি। তনুর বাবা তনুকে দরজা খুলতে ডাকছেন, কিন্তু তনু কিছুতেই খুলবে না। তনুর মা বলল, আচ্ছা আমরা কি করলাম? খাবারও তো কোনো দোষ করেনি, তাহলে তুই না খেয়ে আছিস কেন? রাগ করলি নীলের সাথে, তাহলে সেই রাগ আমাদের উপরে ঢালার কি দরকার? নীলের কপাল খারাপ, তোর মতো একটা মেয়েকে দূরে সরিয়ে দিয়েছে। নীল যদি তোকে সত্যি ভালোবাসতো তাহলে বিয়ের কথা শুনে পেছনে যেত না। তনু বলল, প্লিজ আম্মু, শুধু শুধু আজাইরা কথাবার্তা বলো না। আমি কারো উপরে রাগ করিনি, যাও আমাকে ডিস্টার্ব করো না। তনুর আব্বু বলল, তুই চিন্তা করিস না, ভাত খেয়ে নে, না হলে শরীর খারাপ করবে। আমি নীলের সাথে কথা বলছি, তোদের মধ্যে কি হয়েছে সেটা আমি সমাধান করে দিচ্ছি। তুই শুধু কালকে সকাল পর্যন্ত অপেক্ষা কর। তনু বলল, বুঝলাম না, তোমরা কি শুরু করেছো? বললাম না আমাদের মধ্যে কিছু হয়নি, তাহলে কেন প্যারা দিচ্ছ? তনু কিভাবে বলবে আমাদের মধ্যে কিছু থাকলে তো কিছু হবে? একটা মিথ্যাকে লুকাতে হাজারটা মিথ্যা বলতে হচ্ছে তনুকে। সবাই জানে একজন আরেকজনকে ভালোবাসে। নীল বলেছে এখন বিয়ে করতে পারবে না, তাই সব ঝামেলা। অপরদিকে জিসান নাম্বার পেয়ে সাথে সাথে কল দিল নীলের ফোনে, কিন্তু কেউ রিসিভ করেনি। পরে আবারও কল দিল, এইভাবে বেশ কয়েকবার কল দিল, কিন্তু কেউ রিসিভ করেনি। নূর বলল, আমার মনে হয় নীলের হাতের কাছে ফোন নেই, তাই রিসিভ করছে না, একটু পরে কল দাও। নিশিতা বলল, আচ্ছা আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। জিসান বলল, আমি তোমার শ্বশুর, নীলের বাবা। রানা বলল, ওই কে আপনারা? সেই কখন থেকে বাসায় ঢুকে উল্টাপাল্টা কথা বলছেন। আমার বোনের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আর আপনি এসে বলছেন আপনার ছেলে আমার বোনকে ভালোবাসে? কি শুরু করেছেন? এই কথা যদি ওর শ্বশুর বাড়ির কেউ জানে তাহলে বিয়ে ভেঙে দিবে। জিসান বলল, তাহলে ভেঙে দাও বিয়ে, তোমার বোনের বিয়ে আমার ছেলের সাথে হবে। নিশিতার বাবা বলল, ওই মিয়া, বললেই হলো নাকি? আমাদের মানিজ্জত বলে কিছু আছে। বিয়ের কার্ড অলরেডি ছাপা হয়েছে, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গিয়েছে। এদিকে নিশিতা দর্শকের মতো মধ্যখানে দাঁড়িয়ে আছে। জিসানের সেক্রেটারি বলল, তো কি হয়েছে? আমরা কার্ডের টাকা দিয়ে দিব। রানা বলল, আপনি আমাদের টাকার গরম দেখাচ্ছেন? আপনার মতো বড়লোকদের দিনে 4 বার কদমতলিতে বেচাকেনা করতে পারবো আমি। সেক্রেটারি বলল, তাহলে আপনি আমার স্যারের সিমেন্ট ফ্যাক্টরি কিনে দেখান। স্যারকে কিনতে হবে না, যদি কিনতে পারেন তাহলে আমরা চলে যাব। জিসান বলল, শান্ত, কি বলছিস এসব? এটা আমাদের ছেলের শ্বশুর বাড়ি, বেয়াদবি করা যাবে না। শান্তর হয়ে আমি ক্ষমা চাইছি, আপনারা মাইন্ড করবেন না। রানা রেগে বলল, শুধু সিমেন্ট কেন, ওনার যা আছে বল, আমি কিনে নিব। জিসান বলল, MGI, মেঘনা গ্রুপ। রানা বলল, কোন মেঘনা? জিসান বলল,
ফ্রেশ চিনো? রানা এবার চুপ করে গেল। নিশিতার বিশ্বাস হচ্ছে না নীলের বাবার এত টাকা পয়সা। তাহলে নীলু কি আমাকে মিথ্যা বলল? নিশিতা এসব ভাবছে। জিসান বলল, দেখুন আমি চাইলে জোর করে হলেও আপনার মেয়েকে আমার ছেলের জন্য তুলে নিতে পারবো, কিন্তু আমি সেটা করব না। আমিও ভালোবেসে বিয়ে করেছি, তাই ভালোবাসার মর্ম বুঝি। আমার ভালোবাসা আমার বাবা মেনে নেননি, তাই পালিয়ে বিয়ে করেছি। যাগ্গে সে অনেক কথা, ভালোই ভালোই আপনারা রাজি হয়ে যান, আমরা ধুমধাম করে ওদের বিয়ে দেব। জিসান একটু বুঝিয়ে বললে সবাই রাজি হয়ে যায়। নিশিতা মনে মনে অনেক খুশি। নীল পরের দিন সকালে ওদের বাসায় যায়। অনেক ভেবে চিন্তে দেখলো এখন চাকরি ছেড়ে দিলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। সামনের মাসে টাকার দরকার। বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে আছে নীল, এখনো বাসা থেকে কেউ বের হচ্ছে না। প্রায় 9টা বেজে গেছে। দেরি হয়ে যাচ্ছে দেখে দরজায় নক করলো। নীল বলল, আন্টি তুবা কোথায়? দেরি হচ্ছে তো। তনুর মা বলল, ওরা কেউ আজকে যাবে না, তুমি বরং কালকে এসো। নীল বলল, কেন আন্টি, কোনো সমস্যা হয়েছে? আন্টি তখন বড় বড় চোখে তাকিয়ে থাকলেন নীলের দিকে। মনে মনে বললেন, সব সমস্যা বাড়িয়ে বলছে কোনো সমস্যা। এখন কিছু বলাও যাবে না, মেয়ের জামাই বলে কথা, না হলে বেশ কয়েকটা কথা শুনিয়ে দিতেন। তনুর মা বলল, না বাবা, তেমন কোনো সমস্যা নয়, তনুর শরীর খারাপ তাই যাবে না। তখনই তুবা আসলো দরজার সামনে। তুবা বলল, নীল ভাইয়া তুমি এসেছো? নীল বলল, হুম, তোমরা নাকি আজকে যাবে না? তুবা বলল, না, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। তুমি কালকে পড়াতে আসনি কেন? আন্টি তখন ভেতরে চলে গেলেন, আর তুবা নীলকে বাহিরে নিয়ে আসলো। তুবা বলল, আচ্ছা কি হয়েছে ভাইয়া, তুমি আপুকে কি বলেছো? নীল বলল, কই আমি কি বলবো, কেন কি হয়েছে তোমার আপুর? তুবা বলল, মিথ্যে বলো কেন, তুমি বলনি আপুকে বিয়ে করতে পারবে না? নীল বলল, আরে কি বলছিস বোন, তুইও পাগল হয়ে গেলি তনু আপুর মতো? তুবা বলল, আমি যেটা বললাম তুমি সেটার উত্তর দাও। তোমার জন্য আমার আপু কালকে থেকে না খেয়ে আছে। নীল বলল, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তুবা তুই ছোট মানুষ, কিছু বুঝবি না। আর হ্যাঁ, তনু আপুকে বলিস খেয়ে নিতে। তুবা বলল, আমি ছোট মানুষ? আচ্ছা আমিও দেখবো তুমি বিয়ে কিভাবে না করো। তুবা হনহন করতে করতে চলে গেল। এদিকে নীল বাসায় চলে আসে, আর তুবা রুমে গিয়ে মামাতো ভাই শাওনকে ফোন দিয়ে সবকিছু খুলে বলে। বিকেলে নীল আর রিফাত বাসার সামনে টং দোকানে বসে চা খাচ্ছে। তখনই হামলা শুরু হয়ে গেল। শাওন সহ 8 জন 4টা বাইক নিয়ে এসেছে, হাতে লাঠি। শাওন বলল, এই নীল এদিকে আয়। রিফাত নীলকে যেতে মানা করে, কারণ শাওন ওদের কলেজে পড়ে, সিনিয়র বখাটে ছেলে। শাওন আবারও ডাক দেয়, কি হলো, তোর আসতে এতক্ষণ লাগে? নীল সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। নীল বলল, কিছু বলবেন? শাওন বলল, তুই এইগুলো কি শুরু করেছিস ভাই? নীল বলল, আমি আবার কি করলাম? শাওন ভাই, আমি আপনার কথা বুঝতে পারছি না। শাওন বলল, এই বেটা, তুই আমার কথা বুঝিস না? এতদিন তনুর সাথে রিলেশন করে এখন বিয়ের কথা বলতেই মানা করে দিলি। নীল বলল, সরি ভাই, আপনার কথাও ভুল হচ্ছে, আমি তনু আপুর সাথে রিলেশনে যাইনি। শাওন বলল, এই দেখ, মিথ্যে শুনলে আমার মাথা কাজ করে না। সেদিন মার্কেটে তোর জন্য কাপড় কিনেছে, ঘড়ি কিনেছে। ফুফু জিজ্ঞেস করলে বলেছিল শাওন ভাইয়ের জন্য কিনেছি। ও মা, পরে দেখি আমাকে না দিয়ে তোকে দিয়েছিল। সেদিন বুঝতে পেরেছিলাম তোদের মধ্যে কিছু চলছে, আজকে সেটা তুবা ক্লিয়ার করে দিল। নীল বলল, আরে ভাই আপনি ভুল ভাবছেন। শাওন বলল, এই চুপ, আর একটাও মিথ্যে বলবি না। সোনাই মুড়ি থাকতে হলে আগামী 3 দিনের ভেতর তোকে তনুকে বিয়ে করতে হবে। শাওন কোমরে থাকা বন্দুক দেখিয়ে দিল। সাথে সাথে নীলের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। নীল বলল, ভাই আপনি আমাকে এভাবে বলতে পারেন না। নীল বেচারা ভয়ে শেষ হয়ে যাচ্ছে। শাওন বলল, ওই চুপ, আমি কিভাবে বলতে পারবো? সেটা কি তোর কাছে থেকে শুনবো? ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যা, না হলে আমার পিস্তলের 2টা ক্যাপসুল তোর মাথায় গিটার বাজাবে। তখনই নীলের ফোনে কল আসলো। নীল বেচারা ভয় পেয়ে চুপসে আছে। এদিকে ফোনের রিংটোনের কারণে শাওনের কানে সমস্যা হচ্ছে। শাওন ধমক দিয়ে বলল, এই বেটা, ফোন ধরছিস না কেন? নীল ধমক শুনে ফোন রিসিভ করে। ওপাশ থেকে নূরজাহান বেগম কেঁদে দিলেন। নীলের বুঝতে অসুবিধা হয়নি এটা তার আম্মু। নীলও কান্না করে দিল। নীল বলল, আম্মু কি হয়েছে তোমার, কান্না করছো কেন? নূরজাহান বলল, আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি তোকে বুঝতে পারিনি, সত্যটা না জেনে আমি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি। নীল বলল, আম্মু প্লিজ তুমি কান্না বন্ধ করো, আমার আম্মু কোনো ভুল করতে পারে না, প্লিজ কান্না বন্ধ করো। নূরজাহান বলল, কাল থেকে তোর ফোনে ট্রাই করছি, কেউ কল রিসিভও করছিল না, কোথায় আছিস তুই বল, আমরা এক্ষুনি তোকে নিতে আসছি। নীল বলল, তোমাকে আসতে হবে না, আমি আজকেই চলে আসব। আম্মু বলল, কিন্তু তুই এখন আছিস কোথায় সেটা বল। নীল বলল, আমি এখন নোয়াখালী। আর কিছু বলতে পারলো না। তার আগেই শাওন ফোন নিয়ে বন্ধ করে দিল। শাওন বলল, কি রে তুই চলে যাবি মানে? কোথায় যাবি? নীল বলল, ভাইয়া আপনি আমার ফোন দিন, আমি বাসায় যাব। শাওন বলল, তাহলে তনুর কি হবে? তোর কি মনে হয় কেউ তোকে ফোন দিয়ে চলে যেতে বলবে আর তুই চলে যাবি? তাহলে সেটা তোর ভুল ধারণা, তোকে হুদাই 3 দিনের সময় দিতে যাচ্ছিলাম। তোর আর তনুর বিয়ে আজকেই হবে, বিয়ের পরে যেখানে খুশি তনুকে সাথে নিয়ে যাস, কেমন?
নীল বলল প্লিজ ভাই আমাকে এখন যেতে দিন, আপনি যাকে বলবেন আমি তাকে বিয়ে করব, প্লিজ আমাকে এখন যেতে দিন। শাওন বলল এই রিফাত আর আমার বোনের জামাইকে বাইকে তোল। দুজন মিলে নীলকে মাঝখানে বসিয়ে নিলেন, সাথে রিফাতকেও অন্য বাইকে তুলে নিলেন। কিছু দূরে গিয়ে শাওন তার ফুফুকে ফোন দিয়ে বলল নীল তনুকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছে এবং সে আজকেই বিয়ে করবে, বাসায় কাজী নিয়ে আসার জন্য। তনুর বাসার বাহিরে এসে নীলকে ওয়ার্নিং দেওয়া হলো, সায়েম তুই আর শুভ রিফাতকে নিয়ে আমাদের বাংলোতে চলে যা, আমি যখন বলবো তখন মেরে ফেলবি, যদি বিয়ে না হয় তবেই, তার আগ অব্দি একটা ফুলের টোকাও দিবি না। শাওন তার বন্ধুদের বলে দিল, ওরা রিফাতকে নিয়ে চলে গেল। নীল অসহায়ের মতো তাকিয়ে আছে। নীল বলল ভাই আপনি আমাকে মেরে ফেলুন, কোনো সমস্যা নেই, তবুও রিফাতের কিছু করবেন না। শাওন বলল দেখ ভাই আমি কাউকে কিছু করব না, আমার কথা শুনলে আমার মতো ভালো মানুষ তুই এই পৃথিবীতে দ্বিতীয় পিস পাবি না, আর কথা না শুনলে আমার থেকে খারাপ আর এক পিসও নেই, এখন দেখ তুই কি করবি। নীল বলল ঠিক আছে ভাই আমি বিয়ে করব, তার আগে কথা দিন রিফাতের কিছু হবে না, আমার বিপদে ওনারা আমাকে আশ্রয় দিয়েছেন, তাই আমিও চাই না আমার জন্য রিফাতের কিছু হোক। শাওন বলল আরে ভাই আমি অতটাও খারাপ না, তোর জন্য তনু মরতে যাচ্ছিল তাই আমি এরকম করছি, রিফাতের কিছু হবে না, এখন তুই লক্ষ্মী ছেলের মতো এই নে টিস্যু, মুখটা ভালো করে পরিষ্কার কর। শাওন নীলকে নিয়ে বাসার ভেতরে চলে যায়। এদিকে কাজীও চলে এসেছে। কেউ জানতে চায়নি নীল হঠাৎ করে আবার কিভাবে রাজি হলো, তাও আবার নিজের ইচ্ছায়। সবাই মনে করেছে শাওন তাকে বুঝিয়ে বলেছে তাই হয়তো রাজি হয়ে গিয়েছে। তুবা তনুর রুমে যায়। তুবা বলল এই আপু তাড়াতাড়ি রেডি হ, নীল ভাইয়া চলে এসেছে, একটু পরে কাজীও চলে আসবে। তনু বলল আচ্ছা তোর নীল ভাইয়াকে একটু আমার রুমে পাঠিয়ে দিবি। তুবা বলল কেন, এখন রুমে এসে কি করবে, তাছাড়া আমিও বলেছিলাম আসতে, সে বলল একেবারে বাসর ঘরে আসবে। তনু রেগে বলল থাপ্পড় মেরে কান লাল করে ফেলবো, চলে যা এখান থেকে। তুবা মুখ ভেঙচি কেটে চলে আসলো। অতপর বিয়েটা হয়ে গেল। কবুল বলার আগ অব্দি হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল, আল্লাহ এই কোন পরীক্ষায় আমাকে ফেলে দিলে, এখন যদি আম্মু জানতে পারেন আমি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি তাহলে আবার আরেকটা ভুল বোঝাবুঝি শুরু হবে। যখনই সবকিছু ঠিক হতে যাচ্ছিল ঠিক তখনই আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে। তনু তুমি কাজটা ঠিক করনি, পস্তাতে হবে তোমাকে। রাত 11টা প্লাস। নীল তনুর রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তনু খাটের উপরে বসে আছে ঘোমটা দিয়ে। নীলের সেদিকে কোনো খেয়াল নেই। রিফাতের জন্য টেনশন হচ্ছে, তার হাতে ফোনও নেই, কিভাবে জানবে রিফাত কেমন আছে। এদিকে আম্মু তো টেনশনে পাগল হয়ে যাবেন। শাওন ফোনটাও দিয়ে যায়নি। 7-5 ভাবতে ভাবতে রুমে গিয়ে দেখলো তনুর মোবাইল বালিশের পাশে রাখা। চট করে ফোন হাতে নিয়ে কল লিস্টে ঢুকতে যাবে, কিন্তু ঢুকতে পারে না, কারণ ফোনটা লক করা ছিল। এই মুহূর্তে তনুর ফোন দিয়ে কথা না বলা ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে তনুর সাথে কথা বলতেও ইচ্ছে করছে না, ফোন হাতে নিয়ে পায়চারি করছে। নীল বলল লকটা খুলে দেওয়া যাবে। তনুর দিকে ফোনটা বাড়িয়ে দিল। তনু চুপচাপ লক খুলে আবার নীলের হাতে ফোনটা দিয়ে দিল। নীল এবার রিফাতকে কল করতেই রিফাত বলল হ্যালো কে। নীল বলল আমি নীল বলছি, তুই এখন কোথায়। রিফাত বলল আমি তো বাসায়, কিন্তু তুই এখন বাসর ঘরে বিড়াল না মেরে আমাকে কেন কল দিয়েছিস। নীল চিন্তিত হয়ে বলল তোর ফাইজলামির গোষ্ঠী শুদ্ধ বিনাশ করে দিব। শাওন তোর কোনো ক্ষতি করেনি তো। রিফাত হেসে বলল আরে বেটা ওই শালা তো আস্ত একটা ফাপড়বাজ, শালা বাচ্চাদের খেলনা পিস্তল নিয়ে আমাদের ভয় দেখিয়েছে। নীল অবাক হয়ে বলল কি বলছিস। রিফাত বলল আরে বেটা আমাকে নিয়ে আটকে রাখা হয়েছিল, 7টার দিকে শাওন এসে আমাকে খুলে দিল, বলল বাসায় চলে যেতে, সাথে হাতের মধ্যে পিস্তল ধরিয়ে দিল। আমি হাতে নিয়ে দেখলাম ওটা ভাঙ্গা, সুপার গুলু দিয়ে জোড়া লাগিয়ে রেখেছে। তুই তো শালা ভয়ে শেষ হয়ে যাচ্ছিলি। রিফাতের কথা শুনে হাসতে হাসতে লুটিয়ে পড়ে নীল। রিফাত বলল এই আর হাসতে হবে না, যা এখন গিয়ে বিড়াল মার। রিফাত ফোনটা কেটে দিল। নীল এবার আম্মুকে কল দিতে যাবে, কিন্তু দিতে পারে না। যেই নাম্বার থেকে কল এসেছিল ওই নাম্বার নীলের মনে পড়ছে না, তাই নিজের ফোনে কল দিল নাম্বার আনার জন্য, কিন্তু শাওন ফোনটা রিসিভ করছে না। বেশ কয়েকবার ফোন দেবার পরেও যখন ফোন তুলছিল না তখন বিরক্তি নিয়ে তনুর ফোনটা খাটের উপরে ছুঁড়ে মারে। এতে ফোনের তো কিছু হয়নি, তবে তনুর হাতে গিয়ে পড়ে। তনু উফ বলে শব্দ করে। নীল সেটা দেখেও না দেখার মতো করে থাকে। এদিকে হঠাৎ করে কথা বলতে বলতে ফোন কেটে বন্ধ হয়ে যাওয়াটা স্বাভাবিকভাবে নিতে পারেনি নূরজাহান ও জিসান, তাই তারাও নোয়াখালীর দিকে বেরিয়ে পড়লেন। 11টা 30 ঢাকায় চলে এসেছেন। এখন কালকে সকালে যাবেন নোয়াখালী। জিসান অবশ্য নীলের নাম্বারটা পুলিশের কাছে দিয়ে রেখেছে। তনু নীলকে বলল রাত অনেক হয়েছে, ঘুমাবেন না। নীল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ তনু এই কথাটা বলে উঠল। পেছনে তাকিয়ে দেখলো তনু দাঁড়িয়ে আছে মাথায় ঘোমটা দিয়ে। নীল বলল না আমি ঘুমাবো না, আপনি ঘুমান আরামসে। তনু বলল এরকম ভাবে বলছো কেন। নীল ধমক দিয়ে বলল তো কিভাবে বলবো শুনি, আমার ঘুম হারাম করে এসে বলছেন ঘুমাবো কিনা। তনু ধমক খেয়ে সোজা খাটে এসে বসে পড়ে। তনু কিছুই বুঝতে পারে না নীল হঠাৎ এরকম করছে কেন। মিনিট 5 পরে নীল বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। তনু পাশে এসে দাঁড়িয়ে আছে। নীল চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না।
বারবার মায়ের কথা মনে পড়ছে। সবকিছু তো ঠিক হয়ে যাচ্ছিল, মাঝখানে এই আপত্তি এসে সব গোলমাল করে দিল। চোখ খুলে দেখে তনু এখনো দাঁড়িয়ে আছে। নীলের মাথা খারাপ হয়ে যায়। নীল বলল, কি সমস্যা আপনার? আপনার না ঘুম পাচ্ছিল? তাহলে না ঘুমিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? তনু লজ্জা শরমের মাথা খেয়ে বলল, কিভাবে ঘুমাবো? আপনি তো এখানে শুয়ে আছেন। আপনার মনে আছে আজকে আমাদের বাসর রাত? খাটে চলুন। নীল বলল, বুঝলাম না, কিসের বাসর রাত? আমি তো এই বিয়ে মানি না। আমাকে জোর করে এই বিয়েতে রাজি করানো হয়েছে। আপনার লজ্জা করলো না নিজের থেকে 3 বছরের ছোট একটা ছেলেকে বিয়ে করতে? তনু বলল, আপনি না নিজের ইচ্ছেতে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন, তাহলে এখন কেন বলছেন আপনাকে জোর করা হয়েছে? নীল বলল, বিশ্বাস না হলে আপনার ভাই শাওনকে জিজ্ঞেস করে দেখুন, সত্য মিথ্যে প্রমাণ হয়ে যাবে। তনু বলল, দেখুন, এই বিষয়ে আমি কিছুই জানতাম না। নীল বলল, আর জানারও দরকার নেই, আমাকে পেয়ে গেছেন তো, বাস তাতেই হলো। আপনি খুশি থাকলেই চলবে। এখন চুপচাপ গিয়ে ঘুমান। তনু আর একটা কথাও বলেনি, চুপ করে শুয়ে পড়ে। কিন্তু ঘুম আসছে না। নীল চোখ বন্ধ করতেই তনুর চেহারাটা সামনে ভেসে উঠল। একটা পরী এসে নীলের সামনে দাঁড়িয়ে আছে। নীলের খুব ভালো লাগছে দেখতে, আবার ভয়ও করছে। কখন না জানি গলা চেপে ধরে। নিজেকে শান্ত স্বাভাবিক করার জন্য দোয়া পরে ঘুমানোর চেষ্টা করছে। এদিকে নোয়াখালীর পুলিশ নাম্বারের মাধ্যমে জানতে পারলো এই মুহূর্তে নীলের মোবাইল সোনাইমুড়ি বাজারের দক্ষিণ দিকে 500 মিটার দূরের একটা বাসায় আছে। পুলিশ রাতে গিয়ে বাসায় ঢুকে পড়ে। 1টা বাজে শাওনের রুমের বাহিরে 5 জন পুলিশ এসেছে। শাওনের মা বাবা কারণ জানতে চাইলে পুলিশ বলল, এই বাসায় নীল আছে? শাওনের বাবা বলল, কে নীল? আমরা কোনো নীলকে চিনি না। অন্য একজন পুলিশ বলল, আচ্ছা, আপনার ছেলের রুমে কি আর কেউ ঘুমিয়ে আছে? শাওনের বাবা বলল, আরে কি বলছেন আপনারা? আমার ছেলের রুমে অন্য কেউ কেন শুয়ে থাকবে? অফিসার বলল, আপনার ছেলেকে ডেকে দিন, না হলে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকবো। শাওনের মা ডাক দিলে ঘুম ঘুম চোখে শাওন দরজা খুলে। সাথে সাথে সবাই তার রুমে ঢুকে যায়। নীলকে তো পাওয়া যায়নি, তবে নীলের মোবাইল পাওয়া গেছে। অন্য একজন পুলিশ বলল, স্যার, আমার মনে হয় এই বেটা নীলকে কিডন্যাপ করে রেখেছে। এখন ওকে কিছু জিজ্ঞেস না করে থানায় নিয়ে চলুন। সকাল 7:30 শাওনকে থানায় নিয়ে যাওয়া হলো, কিন্তু শাওন কিছুই বুঝতে পারছে না তাকে কেন পুলিশ নিয়ে গেল। এদের মধ্যে একজন ছিল একটু মেন্টাল টাইপের। পুলিশ বলল, এই বল, তুই ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? শাওন বলল, আরে স্যার, কি বলছেন? আমি কাকে লুকিয়ে রেখেছি? পুলিশ বলল, ওহ, তাহলে তুই কিছুই জানিস না, তাই তো? শাওন বলল, জি স্যার, আমি কিছুই জানি না। এমনি আমি এটাও জানি না আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে। এই কথা শোনা মাত্র পুলিশের মাথায় রক্ত উঠে যায়। পুলিশ বলল, কুত্তার বাচ্চা, তোর কাছে ওর ফোন পাওয়া গিয়েছে, আর তুই বলছিস কিছুই জানিস না? এই বলে মায়ের শুরু করে দিল। শাওনকে আর একটাও কথা বলতে দিল না। 30 মিনিট মারার পর হাফ ছাড়লো। শাওন ছাড়া পেয়ে বলতে শুরু করলো, স্যার, আপনি কোন ফোনের কথা বলছেন? একটু ক্লিয়ার করে বলবেন? পুলিশ চোখ রাঙিয়ে 2টা বাড়ি মারলো শাওনের পাছায়। শালা, তোর হাতে যে ফোন পাওয়া গেল সেই ছেলের কথা বলছি। ছেলেটার নাম নীল। ওকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? তোর সাথে আর কারা জড়িত আছে সেটা বল। শাওন বলল, ওহ স্যার, ওটা তো নীলের ফোন। পুলিশ বলল, একটু আগে না তুই কিছুই জানতি না? তাহলে এখন জানলি কিভাবে? শাওন বলল, আরে স্যার, আমার কথা তো শেষ করতে দিন। নীল আমার ফ্রেন্ড, ওর ফোন আমার কাছে ভুল করে ফেলে গিয়েছে। সত্য কথা বললে আরো বেশি কেলানি খাবে, তাই এটা বলল। পুলিশ বলল, অমনি তোর ফ্রেন্ড হয়ে গেল, তাই না? শালা, নীলকে কোথায় লুকিয়ে রেখেছিস সেটা বল। শাওন বলল, স্যার, আমি ওকে লুকিয়ে রাখিনি, আপনি আমাকে আমার মোবাইল দিন, আমি ওকে ফোন করে আসতে বলছি। অফিসার বলল, সেন্টি, আসামির ফোনটা নিয়ে আসো। শাওন ফোন পেয়ে তাড়াতাড়ি তনুর নাম্বারে কল দিল। একবার দুইবার রিং হবার পর তনু ফোনটা রিসিভ করে। পাশে তাকিয়ে দেখলো নীল সোফায় ঘুমিয়ে আছে। তনু বলল, হ্যালো। শাওন বলল, এই নীল কোথায়? তনু বলল, কি হয়েছে? এত সকালে ফোন দিলি কেন? উনি তো ঘুমাচ্ছেন। শাওন বলল, আরে রাখ তোর ঘুম, আমাকে পুলিশ ধরেছে, তুই নীলের কাছে ফোনটা দে। তনু বলল, 1 মিনিট হোল্ড কর, আমি দিচ্ছি। তনু নীলের বুকের উপরে হাত রেখে হালকা করে ধাক্কা দিয়ে ডাকতে শুরু করলো, এই যে শুনছেন? নীল হঠাৎ করে লাফ দিয়ে ওঠে, যার ফলে তনু কিছুটা ভয় পেয়ে যায়। কয়েক সেকেন্ড তনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? এমন করে কেউ ডাকে? কেন জানি মনে হচ্ছিল হার্টবিট বেড়ে শরীর কাঁপতে শুরু করেছিল। তনু ধমক খেয়ে কিছু না বলেই ফোনটা নীলের দিকে এগিয়ে দেয়। নীল বলল, আমি আপনার ফোন দিয়ে কি করব? তনু বলল, আপনার ফোন এসেছে। নীল ফোন হাতে নিয়ে দেখলো শাওন নামে সেভ করা নাম্বার। নীল বলল, হ্যালো। শাওন বলল, নীল ভাই, আমার জন্য একটু থানায় আসতে পারবে? না হলে এই বেটা পুলিশ আমাকে মেরে ফেলবে। নীল বলল, আপনি কি করেছেন যে পুলিশ আপনাকে মেরে ফেলবে? শাওন বলল, আরে ভাই, ওনারা ভাবছেন আমি তোমাকে কিডন্যাপ করে রেখেছি, প্লিজ ভাই, আমাকে বাঁচাও। নীল ফ্রেশ হয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে পুলিশ নীলের বাবা জিসানকে ফোন করে বলে দিয়েছে ওনারা আরো সকালে রওনা দিয়েছেন, এখন লাকসাম আছেন, 1 ঘন্টার ভেতরে পৌঁছে যাবেন। 30 মিনিটের ভেতরে নীল চলে গেল থানায়। যাওয়ার পর আগে শাওনকে বাহিরে বের করলো। শাওনের এই অবস্থা দেখে নীল মুখ চেপে হেসে দিল। শাওনকে নিয়ে যেতে চাইলে পুলিশ নীলকে আটকে রেখে দেয়। কারণ জানতে চাইলে বলল, আপনার ফ্যামিলির লোক আসছে আপনাকে নিতে। পুলিশের কথা শোনা মাত্র নীল খুশিতে পুলিশকে
জড়িয়ে ধরলো। শাওনকে একটা গাড়ি ডেকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর কয়েকটা গাড়ি এসে থানার সামনে দাঁড়ালো। কয়েকজন লোক এসেছে, সাথে নূরজাহান বেগম। নীল মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। জিসান নীলকে দেখে তার চোখের কোণে পানি জমেছে। ছেলেটা কত বড় হয়ে গিয়েছে। নীল তার মার সাথে সিলেটে চলে আসে। মাকে পেয়ে নীল সবার কথা ভুলেই গেছে। রিফাতকে একবার ফোন দিয়ে বলেছিল, তনুর কথা তো তার একদম মনেই ছিল না। গাড়িতে বসে আছে, গাড়ি ঢাকার দিকে এগোচ্ছে। সামনে ড্রাইভার আর জিসান বসে আছে, পেছনে নীল তার মায়ের পাশে বসে আছে। এতদিন পর মাকে পেয়ে মায়ের কোলে মাথা রেখে বকবক করেই যাচ্ছে। জিসান সেটা খুব ভালো করেই দেখে যাচ্ছে। নূর একবার ইশারায় বলেছিল নীলকে জিসানের কথা বলবে কিনা। জিসান চায় কিছুদিন পরে জানাতে, আগে সবকিছু আগের মতো হোক। তারপর একে একে 2 দিন চলে যায়। নীল ভুল করেও তনুর সাথে যোগাযোগ করেনি। তনু বেশ কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। তনু এটা বিশ্বাস করে নীল আমার ভাগ্যে থাকলে একদিন ঠিকই ফিরে আসবে। পরের দিন সকালে নিশাত নীলের বাসায় আসে। নীল ছাদে বসেছিল। নিশাতকে দেখে একটু নড়ে চড়ে অন্যদিকে তাকিয়ে বসে থাকলো। নিশাত কাছে এসে নীলের পাশে বসে পড়লো। নিশাত হালকা করে কাশি দিল। অমনি নীল আর চোখে একবার তাকালো নিশাতের দিকে। নিশাত বলল, বাসায় কবে এসেছো? নীল চুপ করে আছে, কোনো কথা বলতে ইচ্ছে করছে না। কেন জানি এই মুহূর্তে নিশাতকে সহ্য হচ্ছে না। চট করে মনে পড়ে যায় সেদিন নিশাত নীলকে জারজ বলে গালি দিয়েছিল। নিমিষেই মাথা খারাপ হয়ে যায়। নিশাত বলল, কি হলো, কথা বলছো না যে? মনে হয় অভিমান করে আছো। অভিমান করারই কথা, আমার ওই দিন ওইরকম করে কথা বলা ঠিক হয়নি। নীল বলল, কে আপনি? নিশাত কিছুটা অবাক হয়ে বলল, কে মানে? আমাকে তুমি চিনতে পারছো না? ফাইজলামি করছো কেন? নীল রেগে বলল, ফাইজলামি করব কেন? এই তুই কে, আর এখানে কি করছিস? তুই কে যে তোকে আমার চিনতে হবে? কত সুন্দর একা একা বসেছিলাম, আর তুই এসে মুডটা খারাপ করে দিলি। নিশাত কিছুক্ষণ চুপ থেকে চলে গেল। নীল দেখতে পেয়েছে নিশাত চোখের জল আড়াল করার ব্যাপক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। নীলের ভাবতেই অবাক লাগে, মানুষ এত বেহায়া কেমনে হয়। এত কিছুর পরেও ভাব জমাতে এসেছে। নীল একা একা বিড়বিড় করছে। মুড খারাপ হয়ে যাওয়াতে নীল নিচে চলে আসে। নূরজাহান বেগম খাবার টেবিলে বসে আছেন, তার পাশে নীলু আর মামনি বসে আছে। আপনাদের বলা হয়নি সেদিন নোয়াখালী থেকে ফিরে পরের দিন নীলু আর মামনিকে বাসায় নিয়ে এসেছি। মানুষ মাত্রই ভুল করে, যেই মানুষগুলো ভুল করে ভুল বুঝতে পেরে স্বীকার করে নেয়, আমাদেরও উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া। আম্মু তো প্রথমে সোজা না করে দিয়েছিলেন, পরে আমার জোরাজোরিতে আম্মু রাজি হলেন। সেদিন জিসান আঙ্কেল ঢাকায় চলে যাবেন, ওনাকেও নিয়ে গিয়েছিলাম। রাকিব আমার বয়সে বড় হয়, জিসান আঙ্কেল তাকে সাথে করে নিয়ে গেছেন, ওনার কোম্পানিতে চাকরি দেবেন। নীলু এখন অব্দি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি। কিভাবে বলবে? ভুল তো আর ছোটখাটো কিছু করেনি। আম্মু এখনো মামুনির সাথে কথা বলেননি, যদিও আমি নিজেও কথা এখনো বলিনি। বলবো সময় আসুক। বাসায় নিয়ে এসেছি তার মানে এই নয় সবকিছু ভুলে গিয়েছি। আমি চাই না আমার ফ্যামিলির কুকর্ম কেউ জানুক। পাশে নানা ভাই বসে আছেন, ওনার সাথে আমার কোনো ঝামেলা নেই। আমি বললাম, এই বুড়ো, আমাকে রেখেই খাওয়া শুরু করে দিয়েছো? নানা ভাই বলল, কি করব, তোকে তো আজকাল খুঁজেই পাওয়া যায় না, তাছাড়া তুই তো বউয়ের সাথে আড্ডা দিতে ব্যস্ত ছিলি। আমি বললাম, আরে কি বলো, এখানে বউ কোথায় থেকে আসলো? আম্মু বলল, নীল তুই নিশাতকে কি বলেছিস? আমি বললাম, নিশাতকে আমি কি বলবো, কই আমি তো কিছু বলিনি। আম্মু বলল, তুই কিছু না বললে নিশাত কান্না করে বাসা থেকে চলে গেল কেন? আমি বললাম, আরে ওর একটা ফোন এসেছিল, নিশাতের বান্ধবী রুহির অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই হাসপাতালে গিয়েছে। আম্মু বলল, তুই মিথ্যে বলছিস। আমি বললাম, ধ্যাত, শান্তিতে খেতেও দিবে না। আমি চেয়ারে বসে খাবারগুলো মুখে দিতে লাগলাম। আম্মু বলল, কি হয়েছে বল আমাকে। আমি বললাম, আমি কিন্তু এখন উঠে যাব। আম্মু বলল, আচ্ছা যেতে হবে না, খাওয়া শেষ করে আমার রুমে আয়, কথা আছে। আম্মু চলে গেলেন। নীলু চুপচাপ খেয়ে যাচ্ছে। আমি বললাম, এই কম করে খাবার খা, না হলে মোটা হয়ে যাবি। নীলু আমার দিকে তাকিয়ে পানি খেয়ে বসে আছে। আমি বললাম, ও মা, মন খারাপ কেন? আচ্ছা খেয়ে নে। তুই মোটা কিভাবে হবি? তোর তো শরীরে কিছুই নেই, শুধু হাড়গোড় ছাড়া। নীলু এবার ফিক করে হেসে দিল, তবে কিছু বলল না, বলার মুখ তার নেই। নীলের দিকে তাকিয়ে ভাবছে, ভাইটা কত বেহায়া। আমার আপন ভাই হলে আমার কর্মকাণ্ডের জন্য আমাকে হয়তো মেরেই ফেলতো, আর কথা বলা তো দূরের কথা, ঘৃণায় নীলুর দিকে তাকাতো না। আমি বললাম, কি রে, এভাবে তাকিয়ে কি ভাবছিস? না খেলে উঠে চলে যা, না হলে আমার দিকে যেভাবে তাকিয়ে আছিস পরে আমার পেট ব্যথা করবে। নীলু নীলের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায় রুমে। এদিকে মামনি আমাদের এসব কথাবার্তা শুনে অবাকের উপরে অবাক হচ্ছেন। এত ভালো সরল মনের ছেলেটাকে কত কষ্টই না দিয়েছি, তবুও সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে, একবারও প্রতিবাদ করতে চাইনি। ছি, নিজের উপরেই নিজের ঘৃণা হচ্ছে। কি করে পারলাম ছেলেটার উপরে মিথ্যা অভিযোগ দিতে? এত কিছুর পরেও তার বাবা আমার রাকিবকে চাকরি দিচ্ছে। মানুষটা আর তার ছেলে কত ভালো, শুধু আমাদের ভাবনা চিন্তাগুলোই খারাপ ছিল। ভাতের উপরে আঙ্গুল ঘুরাচ্ছেন, নীল সেটা খুব ভালো করেই খেয়াল করেছে। নীল বলল, মামনি কি ব্যাপার বলো তো, তুমি না খেয়ে এত কি ভাবছো? মামনি বলল, আচ্ছা তোর কখনো মনে হয়নি আমরা যা কিছু করেছি তার জন্য আমাদের শাস্তি পাওয়া উচিত?
নীল বলল, মামনি, প্রতিশোধ নিয়ে কখনো সমস্যার সমাধান হয় না। আমাদের কাছের মানুষগুলো ভুল করবে, তাই বলে তাদের শাস্তি দিতে হবে নাকি? আর শাস্তি দিলে সেই মানুষটা দ্বিতীয়বার একই ভুল করতে দ্বিতীয়বার ভাববে না। আর যদি আমরা তাদের শাস্তি না দিয়ে ক্ষমা করে দিই, তাদের একটু ভালোবেসে বুঝাই, তাহলে সে বুঝবে আর একই ভুল দুইবার করার চিন্তাও করবে না। আর তোমরা যে ভুলটা করেছো তার শাস্তি হলো তুমি আমাকে আগে যতটা ভালোবাসতে ঠিক ততটা ভালোবাসবে এখন। এটা আমার অর্ডার। মামনি কি বলবেন? কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, চোখের কোণে পানি চিকচিক করছে। নীল বলল, কি হলো মামনি, তুমি আবার বাচ্চাদের মতো কান্না করছো কেন? আমি এই ফ্যামিলির কেউ না হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকে এখন অব্দি যতটা ভালোবাসা তোমরা সবাই আমাকে দিয়েছো, সেই ভালোবাসার কাছে এটা তো সামান্য চুল পরিমাণ অভিযোগ। তোমাদের জন্য আমি আমার প্রাণটা হাসি মুখে দিয়ে দিতে পারি। আমার একটাই অনুরোধ, আমি জানি না আমার বাবা মা কারা, আর জানতেও চাই না। আমি তো এটা মেনে নিয়েছি তোমরা সবাই আমার ফ্যামিলি, আমার আপনজন। কখনো কোনোদিন আমাকে আমার মায়ের থেকে সবার থেকে আলাদা করে দিও না, তাহলে আমি বাঁচতে পারবো না। নীলের চোখের পানি খাবারের উপরে পড়লো। নীল তার রুমে চলে যায়। মামনি আর নানা ভাই পাথরের মূর্তির মতো চেয়ারে বসে আছেন। নানা ভাই বলল, ছি বৌমা, আমার ভাবতেও লজ্জা লাগছে তুমি আমার ছেলের বউ কিভাবে হলে। ছেলেটাকে এত বড় অপবাদ না দিলেও পারতে। নানা ভাই খাবার টেবিল ছেড়ে চলে গেলেন। নীল রুমে বসে আছে, ফোন হাতে নিয়ে দেখলো তনু 100+ কল দিয়েছে। সবসময় মোবাইল সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি। তাছাড়া বাসায় আসার পর থেকে ভুল করেও একবার ফোন হাতে নিয়ে দেখেনি। কল ব্যাক করতে ওপাশ থেকে চট করে রিসিভ করে ফেলে, মনে হয় ফোন হাতে নিয়ে অপেক্ষায় ছিল। তনু বলল, আসসালামু আলাইকুম। নীল বলল, ওয়ালাইকুম আসসালাম। তনু বলল, আপনি কোথায় আছেন? আজকে 3 দিন হয়ে গেল, কোনো খোঁজ খবর নেই। আপনার কিছু হয়নি তো? শাওন বলল, আপনাকে আপনার মা নিতে এসেছেন। আপনি এখন কোথায় আছেন? তনু একসাথে আরো 1000টা প্রশ্ন ছুড়ে মারলো নীলের দিকে। নীল বলল, আপনি একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি উত্তর দেব কিভাবে? তনু বলল, আপনাকে কতবার কল করেছি কিন্তু কেউ কল রিসিভ করেনি। নীল বলল, ফোনটা আমার কাছে ছিল না, আর আম্মু হঠাৎ করে আমাকে নিতে আসলে আর কাউকে বলার সুযোগ পাইনি, তাই না বলেই চলে এসেছি। তনু বলল, আপনি ভালো আছেন তো? নীল বলল, আমার থেকে সুখী এই মুহূর্তে পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। নীল ভুল করেও জানতে চাইল না তনু কেমন আছে। এদিকে নীল চলে আসার পর থেকে ঠিকমতো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তনু। তনুর মা বাবা ব্যাপক টেনশনে পড়ে গিয়েছিল। তনু বলল, আচ্ছা আমি আপনার আম্মুর সাথে কথা বলতে পারি? তনু বলল, আচ্ছা আমি আপনার আম্মুর সাথে কথা বলতে পারি? নীল বলল, এই আপনি পাগল নাকি? আম্মু এখনো কিছুই জানে না, জানলে আমাকে আবার বাসা থেকে বের করে দিবে। তনুর মন খারাপ হয়ে যায়। আচ্ছা আপনি আমাদের বাসায় কবে আসবেন? আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে। নীল বলল, আরে আমি আর এসে কি করব? দেখতে ইচ্ছে করলে আমি পিক হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, মন ভরে দেখে নিও। তনু বলল, আচ্ছা আমাকে আপনার বাসায় নিয়ে যাবেন না? নীল বলল, আরে আপু, আপনি আমার বাসায় এসে কি করবেন? আচ্ছা ঠিক আছে, সামনের 2 মাস পর ঈদ আসছে, তখন চলে আসবেন আপনারা সবাই, ঘুরে যাবেন আমার শহরে। নিমিষেই তনুর মনটা আবার খারাপ হয়ে যায়। সে যা বলছে নীল ঠিক তার উল্টো উত্তর দিচ্ছে। সে হয়তো ভুলেই গিয়েছে তনু তার বিবাহিত স্ত্রী। তনু আর কিছুই বলতে পারে না। আস্তে আস্তে গলার আওয়াজ কমে আসে। নীল বলল, ঠিক আছে ভালো থেকো, অন্য কোনো দিন কথা হবে, বলে ফোনটা কেটে দিল। হঠাৎ মনে হলো আম্মু তাকে বলেছিল রুমে যাওয়ার জন্য। নীল রুমে ঢুকে দেখলো তার আম্মু কারোর সাথে ফোন আলাপ করছিল। নীলকে দেখে ফোনটা কেটে দিল। আম্মু বলল, আয় বস। নীল তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আম্মু বলল, বাবাই তোর কি শরীর খারাপ? নীল বলল, না শরীর খারাপ কেন হবে? আম্মু বলল, হঠাৎ করে শুয়ে পড়লি তাই ভাবলাম তোর শরীর খারাপ। নীল বলল, আমার আর শরীর খারাপ সম্ভব না। আম্মু বলল, আচ্ছা শুন, তুই সবসময় তোর বাবার সম্পর্কে জানতে চাইতি না? নীল বলল, যখন জানতে চাইতাম তখন আমি বোকা ছিলাম, এখন আর জানতে চাইবো না। যেখানে আমার বাবা মা আমাকে জন্মের পর আমাকে ডাস্টবিনে ফেলে চলে গিয়েছে, কেউ জানে না আমার বাবা মা কে, তাহলে তোমরা কিভাবে জানবে? আম্মু বলল, নীল কি বলছিস এসব? যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। নীল বলল, রাগ করো কেন? আচ্ছা বাদ দাও এসব কথা, কেন ডেকেছো সেটা বলো। আম্মু বলল, বাদ দিব কেন? আমারই ভুল হয়েছে, ছোটবেলায় তোকে সত্যটা বলিনি। তোর বাবা আছে, আমরা ছাড়াও তোর আরেকটা ফ্যামিলি আছে, এতদিন তোকে সেটা বলিনি, তার প্রয়োজনও পড়েনি, কিন্তু এখন বুঝতে পারছি না বলে কতটা ভুল করেছি। আগে বললে হয়তো আজ তোকে কেউ জারজ বলে গালি দিতে পারতো না। নীল বলল, যেখানে আমার মা আমাকে জন্মের পর ফেলে চলে গিয়েছে, সেখানে কেউ জানে না আমার বাবা মা কে, তাহলে লোক তো আমাকে জারজ বলবে, এটাই স্বাভাবিক। আম্মু বলল, কিন্তু তোর তো সবাই আছে, বাবা আছে, ফ্যামিলি আছে, আর হ্যাঁ তোর মা তোকে ছেড়ে যায়নি, তোর থেকে তোর মাকে কেড়ে নেওয়া হয়েছে, হয়তো আল্লাহ এটাই চাইতেন। নীল ভ্রু কুচকে বলল, কেড়ে নিয়েছে মানে? আম্মু বলল, তোর মা বাবা ভালোবেসে বিয়ে করেছিল, যেটা তোর দাদা আর তার ভাই মেনে নিতে পারেনি, তাই অ্যাক্সিডেন্টের নাম করে ওরা মেরে ফেলেছে তোর মাকে, আর তোকে আবর্জনায় ফেলে দিয়েছিল, ভাগ্যক্রমে তুই বেঁচে গিয়েছিলি। আম্মুর চোখে জল। নীল বলল, তখন আমার মায়ের প্রেমিক কি করছিল? উনি কোথায় ছিলেন? ভালোবেসে বিয়ে করতে পারলে ভালোবাসার মানুষটিকে বাঁচাতে পারলেন না। নীল
তার মায়ের এরকম নির্মম মৃত্যুর কথা শুনে ভেতরটা শিউরে উঠছে। আম্মু বলল, তুই ভুল, তোর বাবা তখন দেশে ছিল না, ওরা তো তোর মায়ের লাশটাও তোর বাবাকে দেখতে দেয়নি। যখন জানতে পেরেছিল এটা অ্যাক্সিডেন্ট নয় খুন, তখন তার চাচা আর কামরুলকে কুপিয়ে খুন করেছিল। পরে তোর বাবা জেলে চলে যায়। তোর বাবা জানতো না তুই বেঁচে আছিস, জানলে হয়তো খুন করে জেলে যেত না, তোর দিকে তাকিয়ে সব ভুলে যেত। এদিকে তোর মা মৃত্যুর আগে আমাকে বলেছিল ওই বাড়ির ছায়াও যেন তোর উপরে না পড়ে। তুই হয়তো জানিস না তোর মা সামিরা আর আমি কত ভালো বন্ধু ছিলাম, সেটা তোকে বলেও বোঝাতে পারবো না। নীলের চোখের জল আর নাকের জল এক হয়ে গিয়েছে। মায়ের শাড়ির আঁচল ভিজিয়ে দিয়েছে নাকের পানি আর চোখের পানি মুছে। নীল বলল, মা বাবা কোথায়, কোন জেলে আছে বলো, আমি দেখা করব। আম্মু বলল, তোর আব্বু এখন জেলে নয়, খুন করার 3 মাস পর জেল থেকে ছাড়া পেয়ে যায়। নীল বলল, 2টা খুন করলে 3 মাস পর জেল থেকে বের হওয়া যায়? আম্মু বলল, আরে পাগল, তোর বাবা ছিল তার বাবার একমাত্র ছেলে, তাই পানির মতো টাকা দিয়েছে এমপি মন্ত্রীদের। আর তুই তো জানিস আমাদের দেশে টাকা থাকলে সব হয়। নীল বলল, ওনার বাবার এত টাকা পয়সা ছিল? তাছাড়া ওনার বাবার জন্যই তো আমার মায়ের খুন হয়েছে, তাহলে উনি তার বাবাকে কিছু করেনি কেন? আম্মু বলল, তুই এমন কেন, বাবা তো বাবাই, সে যত ভুলই করুক। আমি যদি কোনো ভুল করে ফেলি যেই ভুলের কারণে তোর সবকিছু চলে যায়, তাহলে কি তুই আমাকে মেরে ফেলবি? নীল বলল, প্রশ্নই ওঠে না, আমার আম্মু কখনো ভুল করতেই পারে না, তাহলে মারবো কেন? আম্মু বলল, তোর বাবার সাথে দেখা করবি? নীল বলল, হুম। আম্মু বলল, আচ্ছা সেটা পরে হবে, তুই নিশাদকে সরি বলবি। নীল বলল, বুঝলাম না, আমি কেন তাকে সরি বলবো? আম্মু বলল, ওই নিশাদ আমাকে সবকিছু বলেছে। আচ্ছা, যেখানে আমি তোকে অবিশ্বাস করেছিলাম সেখানে নিশাদ কিভাবে তোকে বিশ্বাস করতো? আমি তো 20 বছর থেকে জানি তুই কি রকম, তবুও তো গোলমাল হয়ে গেল। তাহলে যে মেয়েটা মাত্র 4 বছর থেকে জানে সে কিভাবে বিশ্বাস করবে বল? এখন তুই ওদের বাসায় যাবি আর সরি বলে আসবি? নীল বলল, আমি পারবো না, তুমি জানো না ও কতটা লোভী মেয়ে, সেটা আমি খুব ভালো করে জানি। আম্মু বলল, তুই না গেলে আমি তোকে মার দেব। নীল বলল, তাহলে দাও না। আম্মু বলল, এখন ওঠ, আর দেখো আমার শাড়ির কি অবস্থা করেছে নাকের পানি দিয়ে। নীল বলল, আমি উঠতে পারবো না, তুমি চুপ করে বসে থাকো, আমার ঘুম পাচ্ছে। আম্মু কান ধরে বলল, চুপ করে বসে থাকবো তাই না? আমার মনে হয় আর কোনো কাজ নেই, এখন ওঠ বলছি। নীল বলল, আউ ছাড়ো, উঠছি, লাগছে তো। ফ্রেশ হয়ে নিশাদকে ফোন দিয়ে বললাম বাইপাস আসার জন্য। গিয়ে দেখি নিশাদ আগে থেকেই দাঁড়িয়ে আছে, আমাকে দেখে মুচকি হাসি দিল। নীল বলল, চলো পেছনে ওঠো। নিশাদ বলল, কোথায় যাব? নীল বলল, উঠবা নাকি আমি চলে যাব? নিশাদ কোনো কথা না বলে চুপচাপ উঠে বসলো। নীল সোজা কাজীর বাজার সেলফি ব্রিজে চলে আসলো, বাইক সাইডে দাঁড় করিয়ে ফুচকাওয়ালাদের কাছে গেল। নীল বলল, মামা 2 প্লেট ফুচকা দাও, বেশি করে ঝাল দিবা। নীল নিশাদকে বলল, তা পড়াশোনা কেমন চলছে? নিশাদ বলল, পড়াশোনা ছেড়ে দিয়েছি। নীল বলল, কিন্তু কেন? নিশাদ বলল, তোমাকে বলেছিলাম না বাবা বিয়ে ঠিক করে ফেলেছেন। নীল বলল, ও হ্যাঁ, আমার তো খেয়ালই ছিল না। তোমার স্বামী কি করেন? নিশাদ বলল, তোমার মতনই বেকার। নীল বলল, তুমি তো বললা তোমার সাথে যার বিয়ে হচ্ছে সে অনেক বড় একটা চাকরি করে। নিশাদ বলল, ফাইজলামি করেছি। আচ্ছা, আমাকে ক্ষমা করা যায় না? নীল বলল, তুমি তো কিছু করনি, তাহলে ক্ষমা চাইছো কেন? ও শিট, সরি। নিশাদ বলল, সরি কেন? নীল বলল, আম্মু বলতে বলেছে তাই। নিশাদ বলল, কিন্তু কেন? নীল বলল, সকালের বিষয়টা নিয়ে। নিশাদ বলল, আচ্ছা একটা সত্যি কথা বলবে? নীল বলল, কি বলো? নিশাদ বলল, তুমি আমাকে আগের মতোই ভালোবাসো নাকি ভুলে গিয়েছো? নিশাদ নীলের হাতটা ধরে নিল আলতো করে। নীল অন্যদিকে তাকিয়ে বলল, সত্যিকারের ভালোবাসার মানুষগুলোকে কখনো ভোলা যায় না। নিশাদ বলল, তাহলে সত্যি তুমি আমাকে এখনো ভালোবাসো? নীল বলল, ভালোবাসি, কিন্তু তোমার ভালোবাসা আর পেতে চাই না। নিশাতের মন খারাপ হয়ে যায়, কিছু বলতে যেও পারে না, থমকে যায় ফুচকাওয়ালার ডাকে। মামা এই নাও ফুচকা। নীল ফুচকা প্লেট নিয়ে খেতে শুরু করে। নীল খাওয়া শেষ করে দেখলো নিশাত না খেয়ে হাতে নিয়ে বসে আছে। নিশাত বলল, না ভালো লাগছে না, চলো এখান থেকে। নীল নিশাতকে নিয়ে চলে আসে বাসায়। বাসায় এসে রুমে বসে গেমস খেলছে, তখনই তনু কল দিল। নীল বলল, হ্যালো। তনু বলল, আসসালামু আলাইকুম। নীল বলল, ওয়ালাইকুম আসসালাম। তনু বলল, কি করছেন? নীল বলল, কি আর করব, বসে আছি। নীল বলল, আচ্ছা আপু পরে কথা বলি। নীলের মুখে কথায় কথায় আপু ডাকগুলো বুকের ভেতরে ভীষণ যন্ত্রণা দেয়। টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তুবা পাশেই ছিল। তনুর হাত থেকে ফোন কেড়ে নিয়ে তুবা বলল, হ্যালো নীল ভাইয়া। নীল বলল, আরে তুবা কেমন আছো? তুবা বলল, সরি। নীল হালকা হেসে বলল, আরে সরি কেন? তুবা বলল, কারণ আমি এক্ষুনি তোমায় ইচ্ছে মতো গালি দেব, তাই আগে থেকে ক্ষমা চেয়ে নিলাম। লুচ্চা, বদমাইশ, খচ্চর, বনমানুষ, কোথায় চলে গিয়েছিলে আমাদের না বলে? এদিকে তোমার জন্য টেনশন করতে করতে আমার আপু এখন হাসপাতালে আছে। ফোন রিসিভ করে একটাবার জানতে চাইলে না আমার বোন কেমন আছে। তোমাকে হাতের কাছে পেলে লবণ ছাড়া চিবিয়ে খাবো। আন্টি বলল, এই তুবা চুপ কর। তুবা বলল, না আম্মু তুমি কোনো কথা বলবে না। মানুষ এতটা স্বার্থপর কেমনে হয়? একে তো না বলে পালিয়ে গেছে, তার উপর একটাবার ফোন করে নিজে জানতে চাইনি তার বউ কেমন আছে। কালকের ভেতরে তোমাকে আমাদের বাসার সামনে দেখতে চাই, না হলে আমি তোমার নামে মামলা করব। তুবার কথাগুলো শুনে হাসি পেলেও নিজে
নিজেকে সত্যি খুব স্বার্থপর লাগছে। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, বিয়ে হয়ে গিয়েছে, সেই হিসেবে তনু আমার স্ত্রী। আমার এমনটা করা একদম ঠিক হচ্ছে না। নীল বলল, আচ্ছা তোমার আপু এখন কেমন আছে? তুবা বলল, তুমি আমার সাথে আর একটা কথাও বলবা না, এখন জিজ্ঞেস করছে আপু কেমন আছে। আপু, এই নাও তোমার জামাই জিজ্ঞেস করছে কেমন আছো। তুবা তনুর হাতে ফোন ধরিয়ে দিল। নীল বলল, তুমি আমাকে বলনি কেন তুমি হাসপাতালে আছো? আচ্ছা এখন কেমন আছো? ডাক্তার কি বলেছে? তনু বলল, জি ভালো আছি, ডাক্তার বলেছে তেমন কিছু হয়নি, সময় মতো না খাওয়ার ফলে এমন হয়েছে। নীল বলল, আচ্ছা আমি কি কালকে আসবো তোমাকে দেখতে? তনু বলল, না লাগবে না, আপনার হয়তো অনেক কাজ পড়ে আছে। নীল মোবাইল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো ছাদে। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। 2-3 দিন পর পর তনুর সাথে কথা হয় 1 মিনিট 2 মিনিট। এরকমই একদিন বিকেলে হঠাৎ করে আম্মু বললেন, নীল তাড়াতাড়ি রেডি হ, আমরা এয়ারপোর্টে যাব। কারণ জিজ্ঞেস করলে আম্মু বললেন, তোর আব্বু আসছে ঢাকা থেকে। শুনে তেমন একটা খুশি না হলেও কিছুটা ভালো লাগছিল। এয়ারপোর্টে পৌঁছাবার আগেই দেখতে পেলাম জিসান আঙ্কেল দাঁড়িয়ে আছে, আশেপাশে আরো কয়েকজন লোক। গাড়ি থেকে নামতে যাব তখন আম্মু জিসান আঙ্কেলের দিকে দেখিয়ে বললেন, এই শুন, উনি তোর বাবা। নীল বলল, আরে উনি তো জিসান আঙ্কেল। আম্মু বলল, জিসানই তোর বাবা। গাড়ি থেকে নেমে লাফ দিয়ে গিয়ে জড়িয়ে ধরলো নীল তার বাবাকে। ছেলের এইভাবে জড়িয়ে ধরা দেখে কেঁদেই দিল জিসান। বাবা ছেলেকে নূরজাহান বাসায় নিয়ে আসলেন। অতঃপর জানতে পারলো কালকে নাকি নীলের বিয়ে নিশাতের সাথে, এই জন্য জিসান ঢাকা থেকে এসেছে। কথাটা শুনে নীলের হজম হয়নি, তাই ওদের রুম থেকে হঠাৎ করে কাউকে কিছু না বলেই বের হয়ে গেল। কেমন যেন একটা চিন্তা এসে ভর করেছে নীলের মাথায়। তার মনে হচ্ছে সে ফ্যামিলির কথা রাখতে গিয়ে অনেক বড় ধরনের ভুল করছে। মুহূর্তেই তনুর কথা মনে পড়ে যায়। নিশাতকে বিয়ে করে তনুকে কষ্ট দিয়ে কোনোদিন সুখী হতে পারবে না। যেই মেয়েটা তার মোনাজাতে আমাকে রাখে, আমি তাকে ঠকাতে পারবো না। বাসর রাতে 2:30 দিকে নীলের আচমকা ঘুম ভেঙে যায় কারো ফিসফিস কথা শুনে। সেদিন নীল দেখেছিল তনু তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাতে কান্না করছে। সবকিছু শুনতে না পেলেও একটা কথা স্পষ্ট শুনেছিল, আল্লাহ তুমি আমার প্রিয় স্বামীকে সবসময় বিপদমুক্ত রেখো, উনাকে সবসময় তোমার দিনের পথে চলার তৌফিক দিও। ইয়া আল্লাহ, শুনেছি ওনার এই পৃথিবীতে আপন কেউ নেই, তুমি আমাকে ওনার আপন করে দিও, ওনার সমস্ত সুখে দুঃখে আমাকে ওনার পাশে থাকার তৌফিক দিও। কথাগুলো শুনে নীল সেদিন তেমন একটা রিয়েক্ট করেনি, বরং চুপচাপ ঘুমিয়ে পড়েছিল। আজকে নিশাতের সাথে বিয়ের কথা উঠায় সে বুঝতে পারছে জীবনসঙ্গী হিসেবে তনুই বেস্ট। নিশাত তো টাইমিং দেখে ভালোবাসে। কাল যদি আমার বড় কিছু হয়ে যায় তাহলে নিশাত আমাকে ছেড়ে যেতে দুইবার ভাববে না, আর তনু আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করবে না। তনুর প্রতি এটা আমার অন্ধবিশ্বাস নয়, ওর মোনাজাতে কান্না করার উপর ভিত্তি করে বলছি। আমি জানি আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করে কখনো সুখী হতে পারবো না। সুখী তো তাকে বিয়ে করলে হব যে আমাকে ভালোবাসে। আমি চলে আসার পর মেয়েটা না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। ও তো আমাকে একটা বারও জানায়নি, উল্টো আমাকে বলেছে আমি কেমন আছি। না, যে করেই হোক কালকে বিয়েটা আটকাতে হবে। কোনো স্বার্থপর মেয়েকে আমি আমার লাইফে আসতে দেব না। নীলের ভাবনার মাঝে জিসান নীলের রুমে আসে। নীল তখন বিছানায় শুয়ে বালিশের উপরে মাথা রেখে এসব ভাবছে। জিসান রুমে আসতেই উঠে বসলো। জিসান বলল, কি রে, বিয়ের কথা শুনে চলে আসলি যে, কোনো সমস্যা হয়েছে? নীল মুখের উপরে চিন্তা ভাবনার ছাপ রেখে বলল, না তেমন কিছু নয়, আমার ভালো লাগছিল না তাই চলে আসলাম। জিসান বলল, সত্যি কথা বলতো, তুই কি এই বিয়েতে খুশি না? নীল একবার ভাবলো বাবাকে সত্যিটা বলে দিলে কেমন হয়। বাবার জানা দরকার নিশাতের কর্মকাণ্ডগুলো। অবশেষে জিসানকে সব বলে দিল। নীল বলল, বাবা এখন তুমি বলো, এত কিছুর পরে আমি ওকে কিভাবে বিয়ে করব? নিশাত যখন জানতে পারলো আমি এই পরিবারের কোনো সদস্য নই, ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, ঠিক তখনই নিশাত আমার পাশে থাকার বদলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আজকে যখন জানতে পারলো আমি আবার বাসায় ফিরে এসেছি, সবকিছু মিথ্যে ছিল, তখন আবার আমাকে পেতে চাইছে। টাকা পয়সা ধন সম্পদের কোনো গ্যারান্টি নাই। কাল যখন আমার কাছে কিছুই থাকবে না তখন নিশাত আমাকে ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? নিশাতকে বিয়ে না করার বিশেষ কারণ ওর মুখের ভাষা ভালো নয়। আমি জানি ওর দ্বারা আমার মা কখনো সুখী হতে পারবে না। আমি এমন মেয়েকে বিয়ে করতে পারবো না, তোমরা ওদের না করে দাও। জিসান বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তুই এসব নিয়ে আর টেনশন করিস না। নীল অবাক হয়ে তাকিয়ে আছে। একটা বিয়ে ভাঙা কোনো সাধারণ বিষয় নয়, তাও বিয়ের আগের দিন। নীল প্রথমে ভেবেছিল নিশাতকে বিয়ে করার জন্য তার বাবা তাকে বুঝাবে, কিন্তু না, তার ধারণা ভুল ছিল। খুব সহজেই মেনে নিলেন ছেলের কথা। জিসান চলে গেলে নীল তনুকে ফোন দিল। নীল বলল, আসসালামু আলাইকুম। তনু বলল, ওয়ালাইকুম আসসালাম। নীল বলল, আমার বউটা কি করছে? তনু ফোনটা কানের থেকে সরিয়ে নিজের শরীরে চিমটি কাটলো। এটা স্বপ্ন নয় তো, নাকি আমি ভুল শুনলাম? নীল আবার বলে উঠল, আমার বউটা কি করছে? হ্যালো। তনু তোতলাতে তোতলাতে বলল, জি হ্যালো, কেমন আছেন? নীলের মুখে বউ ডাকটা হজম হচ্ছে না। নীল বলল, তোমার গলায় কোনো সমস্যা নাকি? তনু বলল, না, গলায় সমস্যা হবে কেন, মনে হয় কানে কিছু একটা হয়েছে, সবকিছু উল্টোপাল্টা শুনতে পাচ্ছি। নীল বলল, তাহলে আমি ফোন রেখে দিব? তনু বলল, না না, এখন শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? নীল বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, তুমি
কেমন আছো? তনু বলল, আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছি। নীল বলল, ভাবছি 2-1 ভেতরে নোয়াখালী আসবো। কিন্তু তনু বলল, কিন্তু কি হয়েছে বলুন? নীল বলল, না তেমন কিছু নয়। তনু বলল, ও। নীল বলল, আচ্ছা তুবা কি করছে? তনু বলল, এই তো পাশে বসে আছে। নীল বলল, মনে হয় আমার উপরে রেগে আছে। বেচারি তুবা সেদিন কি বকা দিল আমাকে। তনু বলল, আপনি প্লিজ কিছু মনে করবেন না, ছোট মানুষ বুঝতে পারেনি, আমি না হয় তুবার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। পাশে থেকে তুবা বলল, এই আপু তুমি ক্ষমা চাইবে কেন? ক্ষমা তো চাইবে নীল ভাইয়া, উনি না বলে চলে গিয়েছিল কেন? তনু বলল, থাপ্পড় দেব, বেশি কথা বলিস কেন? নীল বলল, হয়েছে, তোমাকে আর মারতে হবে না, আমি এসে না হয় মহারানীর কাছে ক্ষমা চেয়ে নিব। নিচে চেঁচামেচি হচ্ছে। আচ্ছা বউ, আমি তোমার সাথে রাতে কথা বলবো, এখন রাখি। ফোন কেটে নীল নিচে গেল। দেখে মনে হচ্ছে কে বা কারা বাসায় এসেছে। 4-5 জনের মতো হবে। 2 জন মহিলা, সাথে একটা মেয়ে 14-15 বছরের হবে, সাথে একজন মুরব্বী, আরেকজন লোক আমার বাবার বয়সী হবে। নীল নিচে নামতেই আরো হইচই বেড়ে গেল। জিসান আবাকে দেখিয়ে বলল, আভা এই দেখ আমাদের নীল কত বড় হয়ে গেছে, তাই না? আভা নীলের কাছে গিয়ে নীলকে জড়িয়ে ধরলো, চোখে মুখের দিকে তাকাচ্ছে। আভা বলল, একদম ভাবির সবকিছু পেয়েছে, চোখ নাক সব ভাবির মতো। নীল বুঝতে পারে না কি বলবে, তাই সে চুপ করে থাকে। এক একজন আসছে আর নতুন বউয়ের মতো আদর করছে। নীল চুপটি মেরে সব দেখে যাচ্ছে। আবার মেয়ে অবন্তিকা বলল, আচ্ছা আম্মু, ভাইয়া কি বোবা নাকি? আভা বলল, চুপ বেয়াদব মেয়ে, সবসময় পাকনামু ভালো লাগে না। নীল চট করে একটা থাপ্পড় মেরে বসে অবন্তিকার মাথায়। সেটা কেউ লক্ষ্য করেনি। অবন্তিকা চোখ বড় করে নীলের দিকে তাকায়। নীল অন্য দিকে তাকিয়ে আছে। এদিকে ভাইয়ের এমন দুষ্টামি দেখে ফিক করে হেসে দিল নীলু। এবার অবন্তিকা নীলুর দিকে তাকায়। অবন্তিকা বলল, আমি জানি নীল ভাইয়া তুমি আমাকে মেরেছ, কালকে বিয়েটা হোক, ভাবিকে দিয়ে তোমাকে নাচাবো। নীল বলল, চল ফুট। নীল খেয়াল করলো জিসানের বাবা সোফায় বসে আছেন, নীলের সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু নিজের বিবেক কথা বলতে না করে দিচ্ছে। নীল সেটা বুঝতে পেরে ওর দাদুর পাশে গিয়ে বসে। নীল বলল, হ্যালো, কেমন আছেন? জিসান আর বাকি সবাই যে যার মতো কথা বলছে। ওরা এসেছেন নীলের বিয়ে খেতে, কে কি করবে এসব নিয়ে আলোচনা চলছে। আবা আন্টি, দাদিমা আর আম্মু সেই কবে উপরে চলে গিয়েছেন। বাবা তার বোনের জামাইকে নিয়ে বাহিরে চলে গেলেন। এখানে নীল, তার দাদা, নানা ভাই আর মামনি, নীলু, অবন্তিকা। দাদা ভাই আমার কথা শুনে চুপ থাকতে পারলেন না। দাদাভাই বলল, ভালো আছি, তুমি কেমন আছো? নীল বলল, বুঝলাম না, আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন? আমি আপনার থেকে কত বছরের বড় শুনি? দাদাভাই চুপ করে গেলেন। নীল বলল, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, দাদাভাই তুমি এখনো বেঁচে আছো? মরবা কবে? আমরা কি 40 খাবো না? দাদাভাই বলল, মরেই তো যেতাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে শাস্তি দিচ্ছেন। আজকে 20 বছর তোর বাবা আমার সাথে কথা বলে না, তোর দাদিও বলে না, আমি যেন সবার বোঝা হয়ে আছি। নীল বলল, ধুর, আমি যাচ্ছি। কথায় কথায় কান্না করা লোকগুলো আমার পছন্দ নয়, আমি তো ফাইজলামি করছি, তুমি সেটা সিরিয়াসলি নিচ্ছ। নীল চলে যায় তার রুমে। এদিকে রাতে আম্মু এসে কিছু জামা কাপড় দিয়ে গেলেন, কালকে নাকি এগুলো পরতে হবে। মাথা কাজ করছে না, যে করেই হোক বিয়েটা বন্ধ করতে হবে। নীল চুপি চুপি আম্মুর রুমে গেল। আম্মু আর আবা ফুপু বসে আছে। আমাকে দেখে আম্মু বলল, কি রে, কিছু বলবি? নীল বলল, জরুরি কথা। আম্মু বলল, তাহলে বল, কি বলবি? নীল বলল, আম্মু এই বিয়ে করতে পারবো না। আম্মু বলল, তুই না করলে তোর বাবা করবে, সমস্যা কি? নীল বলল, আম্মু আমি ফাইজলামি করছি না, আমি সিরিয়াসলি বলছি। নূরজাহানের রাগ উঠে গেল। মানে কি, তুই না ওকে ভালোবাসিস? তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? নীল বলল, আম্মু তুমি জানো না নিশাত কেমন মেয়ে, আমি ওকে খুব ভালো করে জানি, লোভী স্বার্থপর একটা মেয়ে। তাছাড়া আমি তোমাদেরকে না জানিয়ে একটা ভুল করে ফেলেছি। আম্মু বলল, কি করেছিস ক্লিয়ার করে বল। নীল বলল, আমি নোয়াখালীতে বিয়ে করে ফেলেছি। ভয়ে চুপসে গিয়েছে নীল, মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। আম্মু বলল, নীল ফাইজলামি করিস না, যা রুমে যা, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। নীল বলল, আমি ফাইজলামি করছি না, যেটা সত্যি সেটা বলছি, বিশ্বাস না হলে আমি তনুর সাথে ফোনে কথা বলিয়ে দিচ্ছি। নূরজাহান বেগম নীলকে একটা থাপ্পড় দিয়ে বললেন, এই জন্য তোকে বড় করেছি, এই দিন দেখবো বলে? এখন নিশাতের বাবা মাকে মুখ দেখাবো কিভাবে? তুই বিয়ে করতে পারবি না এটা ডাইরেক্ট না বলে কেন শুধু শুধু নিশাতের নামে উল্টাপাল্টা বলছিস? নীল আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে এসে দরজা বন্ধ করে দিল। এদিকে জিসান সবকিছু জানতে পারলে নীলের মাকে সবকিছু বুঝিয়ে বলল। জিসানের কথা অনুযায়ী নিশাতের বাসায় ফোন দিল নূরজাহান। এদিকে নিশাতের তখন গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। নীলের বাসা থেকে ফোন করে না করে দিল কালকে বিয়ে হচ্ছে না। এদিকে নিশাত কান্না করতে করতে পাগলামি শুরু করে দিয়েছে। দেরিতে হলেও নীলের ভালোবাসার অভাবটা বুঝতে পারে নিশাত। থাক ওসব কথা। নীল রাতে দরজা বন্ধ করে ঘুমিয়েছিল। সকাল 10টায় ঘুম থেকে উঠল। এ কি, বাসা একদম ফাঁকা, সবাই কোথায় গেল? নীল কিছুই বুঝতে পারছে না। একে একে সবার ফোনে কল দিল, কিন্তু কেউ নীলের ফোন রিসিভ করেনি। নীল ব্যাপক টেনশনে পড়ে যায়।
যায়। এদিকে সকাল 11টার সময় হঠাৎ করে হুজুরের বাসার সামনে 10-15 জন লোক এসে হাজির। হুজুর তাদেরকে বাসার ভেতরে নিয়ে গেলেন, সাথে রিফাতও আছে। হুজুর রিফাতকে ডেকে নিয়ে গেলেন। হুজুর বললেন, ওরা কারা, সকালবেলায় আমার বাসায় কেন? রিফাত বলল, ওরা এসেছেন তনু আপুর বিয়ের বিষয়ে কথা বলতে। হুজুর বলল, এই গাধা, তুই জানিস না আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে? রিফাত বলল, আরে মামা চেতেন কেন, ওরা সেই বিষয় নিয়েই কথা বলবেন, ওরা নীলের ফ্যামিলি মেম্বার। হুজুর বলল, কিন্তু তুই তো আমাকে বলেছিলি নীলের কেউ নেই, সে অনাথ। রিফত বলল, আরে মামা, আই যেটা জানতাম হেডায় না আন্নারে কইছি, আয়ও তো আজকে আনা শুনলাম নীলের ফ্যামিলি আছে। হুজুর বলল, ঠিক আছে, তুই বাজারে যা, আমার জন্য বাজার নিয়ে আয়, এই নে টাকা, তোর মামির কাছে যা কি কি লাগবে সব বলে দিবে। রিফাত টাকা নিয়ে বাজারে চলে গেল। হুজুর সবার সামনে গিয়ে বসে আছেন। জিসান বলল, শুনলাম আপনার 2টা মেয়ে আছে, ওদের তো দেখতে পাচ্ছি না। হুজুর বলল, আরে ওরা মাদ্রাসায় চলে গিয়েছে সকালে, আর বিকেলে আসবে। আবা বলল, আপনার মেয়ে এখনো পড়াশোনা করছে? হুজুর বলল, না, পড়াশোনা প্রায় শেষ, মাদ্রাসায় বাচ্চাদের পড়াতে যায়। আম্মু বলল, ওহ, তা শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে হয়ে গিয়েছে আমার ছেলে নীলের সাথে? হুজুর বলল, জি হয়েছে। আম্মু বলল, কিন্তু আমরা এই বিয়ে মানি না, আপনার মেয়েকে বাসায় নিয়ে আসুন। আপনারা জানেন না ছেলে মেয়ে বিয়ে দিতে হলে তাদের ফ্যামিলিকে জানাতে হয়? হুজুর বলল, আমি সেটা জানি, কিন্তু নীল তো বলেছিল সে অনাথ, তার কেউ নেই, তাই আমরা তেমন খোঁজ খবর নেইনি। আবা বলল, সে বললেই হলো নাকি? হুজুর বলল, দেখুন আপনারা মাথা গরম করবেন না, তাছাড়া আমরা তো আর নীলকে জোর করে বিয়ে করাইনি, ওরা একজন আরেকজনকে ভালোবাসতো, তাই সম্পর্ক হালাল করতে বিয়েটা দিতে হয়েছে। জিসান বলল, আচ্ছা বুঝলাম, এখন ভালো হয় আপনি আপনার মেয়েকে বাসায় নিয়ে আসুন, আমাদেরকে আবার আজকে সিলেটে যেতে হবে। হুজুর বলল, জি, আমি এখনই ফোন দিয়ে বলছি, 30 মিনিট লাগবে আসতে। জিসান বলল, তাহলে বেআইন সাহেবকে বলুন আমার বৌমার জামা কাপড় গুছিয়ে রাখতে, আমরা কিন্তু তনুমাকে নিয়েই বাসায় যাব। হুজুর শুনে খুব খুশি হয়েছিলেন। কিছুক্ষণ পর তুবা আর তনু বাসায় চলে আসলো। তনু বাসায় এত লোক দেখে রীতিমতো চমকে গিয়েছিল, সে জানে না কে বা কারা বাসায় এসেছে। আব্বু ফোন করে আর্জেন্ট বাসায় আসতে বলেছে, তাই এসেছে। তনুর রুমটা ওনাদের পেছনের দিকে। যেতে যেতে হালকা পাতলা একটা সালাম দিয়ে রুমে চলে গেল। নীলের বাসার সবাই দেখে তো অবাক, পা থেকে মাথা অব্দি কিছুই দেখা যাচ্ছে না। তনু তার মাকে রুমে ডেকে নিয়ে আসলো। তনু বলল, আম্মু, এরা কারা, এত লোক বাসায় কেন? তনুর মা বলল, তোর শ্বশুর বাড়ির লোক তোকে নিতে এসেছে, চল শাড়ি পরে ওদের সামনে আয়। আম্মুর কথাগুলো শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু শাড়ি পরে ওদের সামনে আসার কথা বললে না করে দিল। আম্মু বলল, থাপ্পড় দিব, ওখানে গেলে সমস্যা কোথায়? তনু বলল, মা, ওখানে 4 জন পুরুষ আছে, সেটা দেখেছো? আমি পারবো না। তনুর মা বলল, আরে ওনাদের মধ্যে একজন নীলের নানা, আরেকজন দাদা, আর তার বাবা আর ফুপুর জামাই, ওদের সামনে গেলে কিছু হবে না, চল আয়। আম্মু এটা বলেই চলে গেলেন। তনু গোলাপি একটা শাড়ি পরে বেরিয়ে আসলো, একদম মেকআপ করেনি, যেন পরীদের মতো লাগছে। সবার সামনে যেতেই সবাই হা করে তাকিয়ে আছে, যেন আর কোনোদিন মেয়ে দেখেনি, এ যেন এক স্বর্গের পরী। নীলের মা তনুকে দেখে তো পুরাই ফিদা হয়ে গিয়েছেন, ছেলের পছন্দ এতটাও খারাপ নয়। সবার এমন চাহনিতে তনু বিরক্তি ফিল করে, সাথে ভেতরে কিছুটা ভয়ও কাজ করছে। শরীর কাঁপতে শুরু করেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, গাল দুইটা আগুনের মতো লাল হয়ে আছে। সবকিছু ক্লিয়ার করে বিকেলে তনুকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সবাই। এদিকে নীল তো টেনশনে পড়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। রাত 3টা বাজে, এখনো নীল বাসায় একা বসে আছে, কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ কলিং বেল বাজতেই নীলের ভেতরে ভয় কাজ করছে, এত রাতে কে আসতে পারে। পা টিপে টিপে দরজার কাছে গিয়ে চোখ রাখে, আম্মুকে দেখা যাচ্ছে। নির্ভয়ে দরজা খুলে দিল। তনুকে সাথে দেখে টাসকি খেলো। নীল বলল, আম্মু, তোমরা কোথায় চলে গিয়েছিলে? আমাকে বলে গেলে কি হতো, জানো আমি কত টেনশনে ছিলাম। আম্মু বলল, হয়েছে, আর টেনশন করতে হবে না। নীলু, তনুকে নীলের রুমে দিয়ে আয়। নীল, রুমে যা, অনেক হয়েছে, ঘুমাতে হবে, জার্নি করতে করতে টায়ার্ড লাগছে। আমি সবার সাথে কথা বলতে চাইলেও কেউ আমার সাথে কথা বলল না, যে যার মতো গিয়ে ঘুমিয়ে পড়লো। আমিও আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে গেলাম। তনু ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে, দেখে মনে হচ্ছে খুব ঘুম পাচ্ছে। নীল বলল, আচ্ছা তনু আপু, কেমনে কি, কিছুই তো বুঝলাম না। তনু আর চোখে একবার নীলের দিকে তাকিয়ে বলল, আমি আপনার আপু হই কোন দিক থেকে? নীল বলল, জানি না। তনু বলল, আসো জানিয়ে দিচ্ছি। এই বলে চট করে নীলের কলার ধরে 2 ঠোঁট এক করে দিল। তবে আজকের ইতিহাসটা বেশি দূর পর্যন্ত যায়নি, আজকের ইতিহাসটা লিপকিস পর্যন্তই সীমাবদ্ধ। সকাল 9টার দিকে নীলু নীলের রুমে এসে দেখলো তনু ঘুমাচ্ছে, নীল রুমে নেই। নীলু তনুকে ডেকে তুলে চলে যায়। তনু ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে দেখলো অবন্তিকা নীলু টিভির সামনে বসে আছে, যেটা তনুর কাছে মোটেও ভালো লাগেনি। সকাল সকাল টিভি দেখার মানেটা কি? তনু রান্নাঘর খুঁজতে শুরু করে। নীলু বলল, ভাবি কি খোঁজো? তনু বলল, রান্নাঘর কোন দিকে? নীলু বলল, এসো আমার সাথে। নীলু তনুকে নিয়ে রান্নাঘরে চলে যায়। অবন্তিকা টিভি দেখতে মনোযোগী ছিল। নীলের কথা শুনে তনুর দিকে তাকায়। অবন্তিকার কেন জানি তনুকে দেখলে হিংসে হয়, মেয়েটা এত সুন্দর কিভাবে হলো?
নিশ্চিত কোনো ভালো দামি ক্রিম মাখে। অবন্তিকা মনে মনে 7-5 ভাবতে থাকে, না ভাবিকে জিজ্ঞেস করতে হবে ক্রিমের নাম। যদিও অবন্তিকা দেখতে আগুন সুন্দরী, তবুও হিংসে হয়। কিছুক্ষণ পর নীল বাসায় আসলো। রুমে গিয়ে দেখলো বিছানা এখনো এলোমেলো। ইস, তনুটা এত খাটাস কেন? নিজে এত সুন্দর হয়েও রুমটা একটু সুন্দর করে রাখলে কি হতো, বলেই বিছানার চাদর ঠিক করতে যায়। এ কি, বিছানার চাদরে রক্তের দাগ! তাড়াতাড়ি চাদরটা নিয়ে ওয়াশরুমে রেখে দিল। নীলের খুব খিদে পেয়েছে। খাবার টেবিলে বসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। নীলের চেঁচামেচি শুনে জিসান, আম্মু, আবা, ফুফু, অবন্তিকা সহ তনুও সামনে এসে বসে আছে। ফুফু বলল, কি রে, এইভাবে চেঁচামেচি কেন করছিস? নীল বলল, খিদে পেয়েছে। আম্মু বলল, তাই বলে চিৎকার দিতে হবে? জিসান বলল, অবন্তিকা যা, নীলের জন্য কিছু নিয়ে আয়। নীলু বলল, না থাক, অবন্তিকা তুই বস, আমি নিয়ে আসছি। সারাদিনে তনুর ছায়াও দেখেনি নীল। সারাদিন নীলু আর অবন্তিকার সাথে গল্প করে কাটিয়ে দিয়েছে। রাতে খাওয়া শেষে নীল রুমে শুয়ে আছে। বাবা বলেছে কালকে ঢাকায় চলে যাবে, শুনে খুব ভালো লাগছে। একটু পরে তনু রুমে আসলেই নীল চোখ বন্ধ করে চুপ করে থাকে। তনু নিচের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাইট অফ করে শুয়ে পড়ে। তনু নীলকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আজকে নীলের ভেতরে কোনো বাজে মতলব নেই, চুপচাপ শুয়ে আছে। তনু বলল, আচ্ছা আপনি কি ঘুমিয়ে গেছেন? নীল চুপ করে আছে, কথা মুখ থেকে বের হতে চাইছে না। তনু হালকা ধাক্কা মেরে বলল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি ঘুমিয়ে পড়েছেন? নীল বলল, কি আজব প্রাণী তুমি, দেখতে পাচ্ছ ঘুমিয়ে আছি, তবুও ঘুম থেকে ডেকে তুলে বলছো ঘুমাচ্ছি কিনা। তনু বলল, সরি, আমি ভাবলাম আপনি জেগে আছেন। নীল বলল, কি বলবে বলো। তনু বলল, আপনি কি আমার উপরে রেগে আছেন? নীল বলল, কি আজব, আমি তোমার উপরে রেগে থাকবো কেন? তনু বলল, তাহলে উল্টো দিকে তাকিয়ে শুয়ে আছেন কেন? এদিকে তাকান। নীল বলল, ও মাগো, আমি উল্টো দিকে তাকিয়ে শুয়ে আছি বলে তোমার উপরে রেগে আছি এটা কে বলল? তনু বলল, তাহলে এদিকে তাকাও। নীল বলল, তুমি যদি আমাকে না ছাড়ো তাহলে আমি তোমার দিকে ফিরে শুভ কেমনে? তনু লজ্জা পেয়ে ছেড়ে দিল। নীল তনুর দিকে তাকিয়ে শুয়ে আছে। এখন কিন্তু নীলের ভেতরে অন্যরকম অনুভূতি কাজ করছে। তনু চুপ করে নীলের চোখের দিকে তাকিয়ে আছে। নীল তাকিয়ে আছে তনুর ঠোঁটের দিকে। তনুর ঠোঁটগুলি কাঁপছে। নীল না চাইতেও 4 ঠোঁট এক করে দিল। নীল ইতিহাস গড়তে যাচ্ছিল, তখনই রাহুল ফোন দিল। 2 বার কেটে দেওয়ার পরেও যখন আবার কল দিল তখন নীল ফোন অফ করে রেখে দিল। ফাইনালি আমাদের গল্পের হিরো নীল তোমাদের ফেভারিট তনুর সাথে ইতিহাস গড়তে শুরু করে দিল। সকালবেলায় দরজায় ঠকঠক আওয়াজ হচ্ছে। তনু তখন তেলাওয়াত করছিল। দরজা খুললে নীলু ভেতরে আসলো। নীলকে ডেকে তুললে নীল বলল, কি হয়েছে? নীলু বলল, ভাইয়া তুই কিছু শুনেছিস? নীল বলল, না, কি হয়েছে? নীলু বলল, ভাইয়া নিশাত মারা গিয়েছে। কথাটা শুনে নীল লাফ দিয়ে উঠে বসলো। তনু মুখের উপরে হাত গুজে দিল। নীল বলল, কি বলছিস এসব? নীলের চোখের কোণে পানি জমেছে। নীলু বলল, হ্যাঁ ভাইয়া, কাল রাতে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছে। আমি এইমাত্র খবর পেয়ে তোর কাছে ছুটে আসলাম। নীল বলল, আমি তো শুনেছিলাম ও হাসপাতালে আছে, হঠাৎ কি থেকে কি হয়ে গেল? রাহুল আমাকে বলেছিল ওকে দেখতে যাওয়ার জন্য, আমি যাইনি। 1টার সময় দাফন করা হয়েছে। নীল জানাজার নামাজে গিয়েছিল। নামাজ শেষে বাসার দিকে চলে আসছে। রাস্তায় রাহুলের সাথে দেখা। রাহুল বলল, আচ্ছা তুই এত বড় স্টুপিড কেন? তুই জানিস কালকে রাতে কত হাজার বার তোকে ফোন দিয়েছি? তুই তো শালা ফোন অফ করে রেখে দিলি। নীল রাহুলকে জড়িয়ে ধরে কান্না করে দিল। দোস্ত, কেউ জানতেই পারলো না আমি নিশাতকে মেরে ফেললাম। সেদিন বিয়েটা না ভাঙলে হয়তো আজকে নিশাত বেঁচে থাকতো। রাহুল বলল, নিজেকে দোষারোপ না দিয়ে এই নে। একটা চিঠি নীলের দিকে বাড়িয়ে দিল রাহুল। নীল চিঠিটা ধরতে যেও পারে না, হাত থেকে পড়ে যায়। রাহুল চিঠিটা নীলের পকেটে ঢুকিয়ে দিল। রাহুল বলল, আমি কালকে সারা রাত নিশাতের পাশে ছিলাম, প্রতিটা মুহূর্তে তোর নাম বলে গিয়েছে। মৃত্যুর আগে শুধু একবার তোকে দেখতে চেয়েছিল, আল্লাহ ওর আশা পূরণ করেননি। রাহুল উল্টো দিকে হাঁটা ধরল। নীল বাসায় চলে আসে। রুমে বসে আছে। নিশাতের বিষয়টা সবাই জানে। আজকে ঢাকায় চলে যাওয়ার কথা ছিল। নীলের এই অবস্থা দেখে যাওয়া ক্যান্সেল করে দেওয়া হলো। সকাল থেকে এখন অবধি না খেয়ে বসে আছে নীল। তনু নীলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে সেও ব্যর্থ। নীল চিঠি হাতে বসে আছে। চিঠি খুলতে সাহস হচ্ছে না। হয়তো আমার নামে অনেকগুলো অভিমান বরাদ্দ করা অভিযোগ থাকবে, যেগুলো পড়লে হয়তো নিজেকে ঠিক রাখতে পারবো না। নীল লম্বা করে একটা শ্বাস নিল। বুকের ভেতরে সাহস নিয়ে কাপা কাপা হাতে চিঠি খুলে পড়তে লাগলো। প্রিয় নীল, চিঠিটা যখন তোমার হাতে পৌঁছাবে তখন হয়তো আমি আর এই ব্যস্ত পৃথিবীতে থাকবো না, পাড়ি জমাবো অন্য কোনো রাজ্যে। জানি না আমার জন্য আল্লাহ সেখানে কি রকম আযাব সৃষ্টি করে রেখেছেন। তোমার মনে আছে সেদিন ফেনীতে গিয়েছিলাম আমার ছোট ফুপুর বাসায় ঘুরতে? তোমাকেও তো বলেছিলাম আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু তুমি যাওনি।
বলেছিলে লোকে কি বলবে, তাছাড়া তুমি তোমার আম্মুকে ছাড়া থাকতে পারো না। সেখানে দিনগুলো খুব ভালোই চলছিল, সারাদিন ফুফাতো বোন অনুর সাথে ঘোরাঘুরি আর রাতে তোমার সাথে ফোন আলাপ। হুট করে একদিন অনু জিজ্ঞেস করলো আমার ব্লাড গ্রুপ কি। আমি তো জানতাম না আমার ব্লাড গ্রুপ। যখন জানতে চাইলাম রক্ত দিয়ে কি করবি, তখন অনু বলল আমার এক কাজিন নিলয় 10 বছর বয়স, অ্যাক্সিডেন্ট করেছে, ইমার্জেন্সি ব্লাড লাগবে। আমি বললাম তাহলে চল না আমার ব্লাড পরীক্ষা করে দেখি, যদি মিলে যায় তাহলে দিয়ে দেব। আমার কথা শুনে আমাকে অনু হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেদিন টেস্ট করার পর ব্লাড গ্রুপ তো মেলেনি, তবে আমার জীবনের হিসাবের খাতা মিলে গিয়েছিল। জানতে পারলাম আমার ব্লাড ক্যান্সার। অসুস্থতা নামক ভাইরাসটা বেশি দিন হয়নি আমার শরীরে ঢুকেছিল। কথাটা শুনে আমি একদম বিশ্বাস করিনি। অনু আমাকে নিয়ে বাসায় চলে আসে। সেদিন অনুকে না করে দিয়েছিলাম কাউকে কিছু না বলতে। সেদিন তোমার সাথে কথা বলা বন্ধ ছিল, মনে আছে? যেখানে দুইজন 8টার পর থেকে কথা বলতে লাগলে রাত 3টা 4টা পর্যন্ত এক নাগারে কথা বলে যেতাম। সেখানে হুট করে আমি তোমার ফোন তুলিনি, 100+ কল দিয়েছিলে। পরে এই বিষয় নিয়ে খুব রাগারাগি করেছিলে। তুমি একটার পর একটা কল দিয়েই যাচ্ছ। তখন ফোন রিসিভ করে কি বলতাম তোমাকে? আমি জানি সত্যটা আমি লুকাতে পারবো না, তোমাকে বলে দিব, তাই ফোনটা তুলিনি। আমার মাথা কাজ করছিল না, ফ্যামিলিতে জানাবো নাকি জানাবো না এটা ভেবে আমি কাউকেই জানাইনি। আমার অসুস্থতার কথা শুনলে কেউ ভালো থাকতে পারবে না। আমি সবার আদরের ছিলাম, ওরা আমাকে বাঁচাতে চাইবে। আমি চাই না আমার জন্য সবাই কষ্ট করুক। আমার হাতে 4 মাস আছে, এই 4 মাস আমি হাসি খুশি জীবনটাকে উপভোগ করতে চেয়েছি, তাই তো কিছু বলিনি। একদিন হুট করেই মরে যাব, না হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করার 10-15 দিন আগে সবাই জেনে যাবে, তখন হয়তো ওরা কিছুদিন কষ্ট পাবে। 4 মাস আগে থেকে কষ্ট পাওয়ার থেকে একদিন আগে কষ্ট পাওয়া কিছুই না। সেদিন যদি আমি বলে দিতাম আমার ব্লাড ক্যান্সার, সবাই পেরেশানিতে পড়তো, সারাদিন হাসপাতালে দৌড়াদৌড়িতে থাকতো সবাই। আব্বু আম্মু তাদের কষ্ট আর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। ওদের কষ্ট দেখে তো আমি নিজে মরেই যেতাম। যাকে জীবনের থেকেও ভালোবাসি সে আমার সামনে কষ্ট পাবে, এটা কিভাবে মেনে নিতাম বলো? ফেনী থেকে বাসায় চলে আসলাম। আসার আগে অনুকে ওয়াদা করিয়েছিলাম কাউকে কিছু না জানাতে। সেদিন অনু আমাকে জড়িয়ে ধরে কান্না করেছিল। বাসায় এসে আবার কলেজে যেতে শুরু করলাম, কিন্তু তোমাকে দেখে ঠিক থাকতে পারতাম না, তাই তো সবকিছু সরি বলে মিটিয়ে নিয়েছিলাম। তোমাকে বলার সাহস হচ্ছিল না, তাই কিছু বলিনি। পরক্ষণেই মনে হলো তোমাকে ভালো রাখতে হলে তোমার সাথে ব্রেকআপ করতে হবে, কিন্তু তুমি এত ভালো মনের মানুষ ছিলে, আমি 1000টা রিয়াক্ট করলেও তুমি উল্টো সরি বলতা। তাহলে কিভাবে ব্রেকআপ করতাম বলো? আমার কাছে কোনো কারণ ছিল না তোমার থেকে দূরে সরে যাওয়ার। আমি যতই দূরে থাকতে চেয়েছি ঠিক ততটাই আবার কাছে চলে এসেছি। দিন 2-1 যেতে না যেতে তোমার বোন আমার কাছে ফোন করে তোমার নামে একটা বড় মিথ্যা অভিযোগ তুলে ধরলো। সেদিন তোমার নামে এসব ফালতু কথা শুনে মনে হচ্ছিল নীলুকে কষে কয়েকটি থাপ্পড় মেরে দেই, কিন্তু মারিনি। আমার কেন যেন মনে হলো আমি তো তোমার সাথে আলাদা হওয়ার কারণ খুঁজতেছি। তাহলে এই অভিযোগ থেকে শুরু করা যাক। তোমার কাছে ফোন দিয়ে তোমাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি যতটা গালি দিয়েছি, যতটা বাজে কথা বলেছি, একটা কথাও আমার মন থেকে আসেনি। তোমাকে কিভাবে গালি দিব সেটা ভেবে পাচ্ছিলাম না, তাই আগে থেকে খাতায় লিখে রেখে তারপর তোমাকে ফোন করেছিলাম। তোমার মনে আছে তোমার জিমেল আইডি আর ফেসবুক আইডি দুইটা আমরা দুইজন মিলে ব্যবহার করতাম। তোমার আইডিতে গল্প লিখে পোস্ট করতাম আমি, আর ক্রেডিট তুমি নিতে। থাক ওসব কথা। আমার খুব চিন্তা হচ্ছিল তুমি কোথায় যাবে, কোথায় থাকবে। তাছাড়া ঢাকাতে তোমার কেউ নেই, কার কাছে থাকবে, কি করবে না করবে, এটা ভেবে আমি অস্থির হয়ে গিয়েছিলাম। আমি আমার লোকেশন অন করতেই দেখতে পেলাম তুমি ঢাকার দিকে যাচ্ছ। ঢাকা পৌঁছাতে তোমার 6 ঘন্টা প্লাস সময় লাগবে, সকাল হয়ে যাবে। তখনই মনে পড়লো তোমার রিফাত নামে একটা ফ্রেন্ড আছে, ওর বাসা নোয়াখালী, আর ঢাকা থেকে নোয়াখালী তেমন একটা দূরে নয়। রিফাত চাইলে তোমার আগে চলে আসবে। আমি তোমার মেসেঞ্জার থেকে ওর সাথে কথা বলে ওকে ঢাকাতে পাঠিয়ে দিলাম। তখন চিন্তা হচ্ছিল তুমি রিফাতকে কল দিবে কিনা। ভাগ্যিস তুমি রিফাতকেই কল দিলে। সেদিনের পর থেকে মাঝে মধ্যে তুমি কল দিলে খারাপ আচরণ করতাম। এখন আমি চিঠি ঠিকই লিখতেছি, তবে আমি আদৌ জানি না এইগুলো তোমার কাছে পৌঁছাবে কিনা। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। 1 মাস যেতে না যেতে তোমাকে কল দিয়ে জানিয়ে দিলাম আমার বিয়ে হচ্ছে। এদিকে সত্যি সত্যি আমার মা বাবা আমাকে বিয়ে দিতে চাইছে, তাছাড়া আমিও কাউকে কিছু বলতে পারছি না। অতপর একদিন হুট করে তোমার বাসা থেকে লোকজন এসে আমাদের বিয়ে ঠিক করে চলে গেল। তখন আরো বেশি কষ্ট হচ্ছিল। আমি তোমার থেকে দূরে সরে যেতে চাই, কিন্তু নিয়তি বারবার আমাদেরকে আরো কাছে নিয়ে আসতে চায়। অতপর তুমি বাসায় আসলে। এরিফাকে রিফাতের থেকে জানতে পারলাম তুমি তনু নামের একটা মেয়েকে বিয়ে করেছো, সেটা তোমার ইচ্ছের বিরুদ্ধে। তাছাড়া আমিও চাইছিলাম না আমি বেঁচে থাকতে তুমি অন্য কাউকে ভালোবাসো, আমি সহ্য করতে পারবো না। মেয়েরা এমনই হয়, বেঁচে থাকা অবস্থায় কোনো পরিস্থিতিতে তার ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। তাই তো আবার তোমার কাছে আসার চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম মরেই তো যাব, তাহলে শেষ অবধি তোমার বুকে মাথা রেখে মরে যাই। সেদিন তোমার বাসায় গেলাম, তুমি আমাকে না চেনার ভান করে অপমান করলা, আমি সহ্য করতে পারিনি। আবার সরি বলতেও বাইপাস চলে আসলা। সেদিন আমার জীবনে সবচেয়ে
ভালো দিনগুলোর মধ্যে একদিন ছিল। তোমার বাইকের পেছনে বসে শেষবারের মতো তোমাকে জড়িয়ে ধরতে পেরেছি। এদিকে আমার সময়ও শেষ হয়ে আসছে। সকালে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বলল সময় আর তেমন বেশি নেই, বড়জোর 15 দিন। তোমাকে কাছে পাওয়ার নেশায় আমি আব্বু আম্মুকে বলে বিয়ের ডেটটা সামনে আনলাম। বললাম কালকে আজকের ভেতরে আমার বিয়ে দিতে হবে। সবকিছু ঠিক ছিল, তোমার ফ্যামিলিও রাজি হয়ে গেল, কিন্তু হুট করে বিয়ের আগের রাতে তোমার বাসা থেকে না করে দিল। আমার অবস্থাও খারাপ, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অন্য একজনের হাতের লেখা, আমার আর লেখার শক্তি নেই, তাই রাহুলকে দিয়ে লিখাতে হচ্ছে। শুনলাম তোমার বাসার সবাই নাকি পরের দিন সকালবেলায় নোয়াখালী গিয়েছেন তোমার বউকে নিয়ে আসার জন্য। খুব ভালোই হলো, ভালো থেকো। আমার বলার মতো আর তেমন কিছু নেই। চিঠিটা লেখার একমাত্র কারণ আমি চাই না মৃত্যুর পরেও তুমি আমাকে ঘৃণা করে বেঁচে থাকো। তুমি তোমার বউয়ের জন্য অপেক্ষা করতে থাকো, আমি না হয় আমার মৃত্যুর জন্য অপেক্ষা করব। নীল, আই লাভ ইউ। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি প্রিয়। 3:55। জানি না তুমি এখন কি করছো, এখন কি ঘুমাচ্ছ নাকি বউয়ের সাথে গল্প করছো। রাহুলের মোবাইল দিয়ে তোমাকে কতটা কল দিয়েছি জানো, শুধুমাত্র তোমার সাথে শেষবারের মতো কথা বলবো বলে। বাহিরে আম্মু আব্বু ভাইয়া ভাবি সবাই কান্না করছে। এই শেষ সময়েও ওদেরকে কাছে আসতে দিচ্ছি না, শুধু তোমার সাথে কথা বলবো বলে। কিন্তু তুমি তো ফোনও তুলছো না। যাক, আরামের ঘুম ঘুমাও। আমার কপালটা এতটা খারাপ হবে কখনো ভাবতেই পারিনি। ভালোই হলো তোমার সাথে কথা না বলতে পেরে। তোমার সাথে কথা বললে হয়তো তুমিও সবকিছু জানার পর কষ্ট পাবে। ভালো থেকো। নীলের হাত থেকে চিঠিটা পড়ে গেল। চোখের জলগুলো বাধা মানতে নারাজ। তনুও পাশে বসে আছে। তনু নিজের গালে হাত দিয়ে বুঝতে পারলো ওর চোখে জল। তনু কখন যে কান্না করে দিয়েছে সে নিজেও জানে না। নীলের নিজের কাছে নিজেকেই অপরাধী মনে হচ্ছে। সামান্য থেকে সামান্য কথাটাও আমাকে বলতা, আর তোমার এত বড় একটা অসুখের কথা আমার থেকে কেন লুকিয়ে রাখলে? তুমি আমাকে এতটা ভালোবাসতে, আর আমি তোমাকে দিনের পর দিন অপমান করেই যাচ্ছি, আর তুমি সেটা নীরবে সয়েই গেলে। একবার ফিরে এসে দেখো পৃথিবীর সব ভালোবাসা তোমার পায়ে ঢেলে দেব। নীলের মুখের ভাষা হারিয়ে গেছে, কথা বলার শক্তি নেই, মাথাটা ধরে আসছে। যেখানে ছিল সেখানেই শুয়ে পড়লো। একে একে 4-5 দিন চলে যায়। নীল এই কয়দিনে কিছুটা স্বাভাবিক হয়েছে। জিসান নীলের এরকম অবস্থা দেখে ঠিক করলো কালকেই ঢাকায় চলে যাবে। রাতে তনু জামা কাপড় সবকিছু গুছিয়ে রাখছে। নীল রুম থেকে বের হয়ে আম্মুর রুমে চলে যায়। নীল বলল আম্মু তুমিও আমাদের সাথে চলো না, কয়েকদিন ঘুরে আসি। আম্মু বলল ওই আমি গিয়ে কি করব, তাছাড়া ঘুরতে যাবি মানে? তোর বাসায় তুই একেবারে চলে যাচ্ছিস, মাঝে মধ্যে এখানে ঘুরতে আসবি, আমাদের সাথে দেখা করে যাবি। আমারও যখন মন চাইবে তোকে গিয়ে দেখে আসবো। নীল বলল বুঝলাম না, কি বলো এসব? আমি ঢাকাতে একেবারে যাব কেন, আর ঘুরতে আসবো মানে কি? কিছুদিন থেকে তারপর একেবারে চলে আসবো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো নাকি? আম্মু বলল আরে ছাগল, এটা তো তোর মিথ্যা পরিচয় ছিল, আর ঢাকায় তোর বাস্তব পরিচয়। তোর বাবা আছে, দাদা দাদি ফুপা ফুপু সব আছে, আমাকে ছেড়ে থাকতে কে বলেছে? সব সময় ফোনে তো যোগাযোগ হবে তাই না? নীল বলল আমি এত কিছু বুঝি না, আমি আমার মাকে ছাড়া কোথাও যাব না। আম্মু বলল আরে দেখ, এমনিতেই তোর বাবার থেকে আমি তোকে 20টা বছর আলাদা করে রেখেছি, আমি আর তোর বাবাকে কষ্ট দিতে পারবো না। নীল বলল কষ্ট দিতে কে বলেছে? আব্বুকে বিয়ে করে ফেলো না, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমিও মা বাবা দুইজনকেই পেয়ে যাব। কথাগুলো বলে নীল মাথায় হাত দিয়ে জিভে কামড় দিল। এটা আমি কি বললাম? সাথে সাথে ঠাস করে একটা থাপ্পড় নীলের গালে এসে পড়লো। আম্মু বলল তোর লজ্জা করে না মাকে এসব বলতে? ছি, দূর হ আমার সামনে থেকে। নীল বলল আমি যদিও ইচ্ছে করে কথাটা বলিনি, তবুও এখন বলছি, আমি কারোর সাথে কোথাও যাব না তোমাকে ছাড়া। তুমি যদি আমার বাবাকে বিয়ে করে নাও তাহলে আমি বাবার কাছে যাব, মানে ঢাকায় যাব। না হলে 20 বছর দূরে রেখেছো, আরো 40 বছর রেখে নাও। নীল গালে হাত দিয়ে রুম থেকে বের হয়ে আসলো। জিসান তখন দরজার পাশে ছিল। যাওয়ার সময় নীল আর চোখে তার বাবাকে দেখেছিল। সে জানতো না তার বাবা এখানে দাঁড়িয়ে আছে। নীল রুমে গিয়ে বসে আছে। তনু সবকিছু গুছাচ্ছে। নীল বলল এইগুলো যেখানে ছিল সেখানে রেখে দাও। তনু বলল কেন, এইগুলা কি লাগবে না? তাহলে আমরা ওইখানে গিয়ে পড়বো কি? হুট করে তো আর শপিং করা যায় না। নীল বলল বেশি কথা বলো কেন? তোমায় বললাম আপাতত এইগুলো যেখানে ছিল সেখানে রেখে দাও, কালকে আমরা ঢাকা যাচ্ছি না। তনু বলল কিন্তু কেন? আব্বু কিছু বলেছে আপনাকে, নাকি আম্মু বলেছেন? নীল ধমক দিয়ে বলল থাপ্পড় চেনো থাপ্পড়? এই মুহূর্তে তোমাকে থাপ্পড় দিতে ইচ্ছে করছে। একে তো টেনশনে পড়ে আছি, তার উপরে এক কথা বারবার বলছো। তনু মন খারাপ করে বলল হুম। নীল তনুর দিকে তাকিয়ে বলল আচ্ছা এদিকে আসো। তনু একই জায়গায় দাঁড়িয়ে আছে। নীল কাছে গিয়ে তনুর চোখের দিকে তাকায়। তনুর চেহারা এরকম ফ্যাকাশে হওয়ায় নীলের খারাপ লাগছে। নীল বলল আচ্ছা একটা হাসি দাও। তনু মনের উপরে জোর করে ঠোঁট দুইটা প্রসারিত করে। নীল বলল আরে বাবা, এত শুকনো হাসি? দেখতেই পাচ্ছ আমার মন খারাপ, তারপরেও কেন একটার পর একটা কথা বলো শুনি। তুমি এখানে আসার পর থেকে সবকিছু বুঝো আর না বুঝো, এটা হয়তো বুঝতে পারছো আমি আমার আম্মুকে কতটা ভালোবাসি। তাহলে তুমিই বলো আমি আমার আম্মুকে ছেড়ে একেবারে ঢাকায় কিভাবে চলে যাব? নীল
কান্না ভেজা চোখে বলল, আম্মু আমাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন। তনু কিছুটা স্বাভাবিক হয়ে দাঁড়ায়। নীল জিসানের বরাবরই লম্বা। তনু নীলের দুই চোখের পাপড়িতে কিস করে বসে। নীল হালকা কেঁপে ওঠে। তনুর ঠোঁটের দিকে তাকিয়ে আছে। লাল ওই ঠোঁটের উপরে এখনো নীলের চোখের নোনা পানি লেপ্টে রয়েছে। নীল 7-5 ভাবতে ভাবতে তনুর ঠোঁটগুলি নিজের দখলে নিয়ে আসলো। তনু শক্ত করে নীলের পিঠে জড়িয়ে ধরে। কয়েক মিনিট পর নীল নিজে থেকেই তনুকে ছেড়ে দিল। তবে তনু এখনো নীলকে জড়িয়ে ধরে আছে। লজ্জায় মুখোমুখি না হয়ে তনু নীলের বুকের ভেতরে মুখ লুকিয়ে আছে। এইভাবে কতক্ষণ ছিল সেটা তো লেখকও জানে না। দরজায় ঠক ঠক শব্দে দুইজনের হুঁশ ফিরে। এদিকে দরজা খোলা থাকায় নিনু এসে দরজার পাশে দাঁড়িয়েছিল। প্রায় 1 মিনিট দাঁড়িয়ে থেকে ডাক দিল। তনু হঠাৎ নীলুকে দেখে কিছুটা লজ্জায় পড়ে যায়। নীল চুপচাপ মাথা নিচু করে রুম থেকে বের হয়ে যায়। নীলু বলল, হয়েছে লজ্জা কুমারী, আর লজ্জা পেতে হবে না। তনু বলল, কখন এসেছো? নীলু বলল, এই তো 10-15 মিনিট আগে। তনু এবার চোখ বড় বড় করে ঢোক গিলে। নীলু বলল, হয়েছে, আর ভয় পেতে হবে না, আমি কিছু দেখিনি। 1 মিনিট হবে আমি এসেছি। কই, দরজা খোলা রেখে রোম্যান্স করার সময় তো ভয় করেনি, তাহলে এখন কেন করছে? আশা করি নেক্সট টাইম দরজা বন্ধ করে রাখবে। বলা তো যায় না কখন কি করে বসো। তনু লজ্জায় চুপ করে যায়। নীলু বলল, ও হ্যাঁ, আমি কি করতে আসলাম আর কি বলছি। শুনো, তোমার জামাইটা এরকম কেন? তনু বলল, কেন, কি হয়েছে? উনি আবার কি করলেন? নীলু বলল, কি করেনি সেটা বলো। আম্মুকে বলছে বিয়ে দিতে। এখন তুমি বলো, আম্মুর কি এখনো বিয়ের বয়স আছে? আম্মু তো এখন কান্না করছে। তনু বলল, ও মাগো, কি বলো এইগুলা? কার কাছে বিয়ে দিবে? নীলু বলল, তুমি তোমার জামাইয়ের মতো হইলা, তোমার শ্বশুরের সাথে আম্মুর বিয়ে দিবে, এটা কোনো কথা? তনু বলল, হ্যাঁ এটাই তো কথা। আমার শাশুড়ির বিয়ে তো শ্বশুরের সাথে হবে, না হলে কি অন্য কারোর সাথে হবে নাকি? নীলু বলল, পাগল, তুমিও পাগল, তোমার স্বামীও পাগল। নীলু চলে গেল হনহন করতে করতে। তনু খাটে বসে হাসতে হাসতে লুটিয়ে পড়ে। নীল ছাদে দাঁড়িয়ে আছে। চারদিকে ধুধু অন্ধকার, আকাশে চাঁদ মামাও নেই। নীল খেয়াল করলো সিঁড়ি দিয়ে কেউ একজন ছাদে আসছে। জিসান বলল, কি রে, এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? রাত তো অনেক হয়েছে, ঘুমাবি না? নীল বলল, না, আমি আম্মুকে ছেড়ে ঢাকায় যেতে পারবো না, তুমি বরং সবাইকে নিয়ে কালকে চলে যাও, মাঝে মধ্যে আমি ঘুরতে যাব আম্মুকে নিয়ে। জিসান বলল, সেটার দরকার নেই, কালকে আমাদের সাথে তোর আম্মুও যাবে। নীল বলল, উনি তো কয়েকদিন থেকে আবার চলে আসবেন, তাহলে ওখানে গিয়ে কি করবেন? থাক না বাবা, আমরা এখানেই ভালো আছি। জিসান বলল, আরে গাধা, তুই বলেছিলি না তোর মাকে তুই একেবারে ঢাকায় নিয়ে যেতে চাস? আমি সেটাই করেছি। নীল অবাক হয়ে বলল, মানে? জিসান বলল, এত মানে মানে করছিস কেন? শুধু তোর জন্য, আমার বাবাইয়ের খুশির জন্য হলেও কালকে আমি তোর আম্মুকে বিয়ে করব। এটা শুধু আমার কথা নয়, পরিবারের সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। নীল হুট করে জিসানকে জড়িয়ে ধরল। পরের দিন সবাই সবকিছু গুছিয়ে গাড়িতে বসে আছে। নীল যাওয়ার আগে মামনির রুমে যায়। নীল বলল, মামনি এই নাও। মামনি বলল, কি এটা? নীল বলল, আমার সবকিছু রাকিব আর নীলুর নামে লিখে দিলাম, কারণ আজ হোক আর কাল হোক নীলু তো আবার এই বাসায় আসবে। আমার বোনকে ছেলের বউ নয়, নিজের মেয়ের মতো করে দেখো, যেই দেখায় থাকবে আদর, ভালোবাসা আর শাসন। আমি জানি আমার আম্মু যেমন আমাকে ভালোবাসে, তেমনি আপনি রাকিবকে অসম্ভব ভালোবাসেন, তার থেকে কিছুটা ভালোবাসা আমার বোনকেও দিয়েন। নীল তখন মামনির চোখে জল দেখতে পেল। মামনি বলল, তোর কি মনে হয় আমি পাথর দিল? আমার মন নেই? আমি কি মানুষ না? আমি তোর সাথে না বুঝে অন্যায় করেছি, মানুষ মাত্রই ভুল, তাই বলে তুই আগের কথাগুলো মনে রেখে সমস্ত কিছু আমাদের নামে লিখে দিবি? আমি এটা নিতে পারবো না। তোর বোন তো আমার মেয়ে, তাহলে মেয়ের মতো কিভাবে দেখবো? মামনি কাগজগুলো নীলের হাতে তুলে দিলেন। নীল বলল, থাক না মামনি, এইগুলো আমার লাগবে না। আমি শুনেছি আমার বাবার অনেক টাকা আছে, তাহলে এইগুলা দিয়ে আমি কি করব? আর হ্যাঁ, আগামী 1 বছরের ভেতরে সবাইকে রাজি করিয়ে আমি নিজেই নীলুর বিয়ে দিব। তার আগে রাকিবকে বলবা ব্যাংক থেকে টাকা তুলে বাজে খরচ না করে নিজে কিছু করার জন্য। মামনি বলল, সেটা নিয়ে তুই চিন্তা করিস না, তুই ঢাকায় গিয়ে রাকিবকে বাসায় পাঠিয়ে দিলেই হবে, আর নীলুকে নিয়ে তোর চিন্তা না করলেও চলবে। তুই বল, ছোটবেলা থেকে আমি কি তোদের দুইজনকে কখনো অন্য চোখে দেখেছি? আমি রাকিবকে যতটা আদর ভালোবাসা করি তার চেয়েও দ্বিগুণ আমি তোকে আর নীলুকে ভালোবাসি। নীল বলল, আচ্ছা মামনি, আমি তাহলে যাই, সবাই আমার জন্য অপেক্ষা করছে। বিকেলে ইয়া বড় একটা বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো। আমরা সবার আগে চলে এসেছি, আম্মুদের গাড়ি এখনো পেছনে রয়েছে। নীল গাড়ি থেকে নেমে আবার গাড়িতে উঠে বসলো। তনু বলল, কি হলো, আপনি আবার গাড়িতে উঠলেন কেন? নীল বলল, আরে ভাই, কোথায় নিয়ে এসেছো? তুমি ভুল করে অন্য কারো বাড়িতে নিয়ে এসেছো। ড্রাইভার বলল, স্যার এটাই তো সঠিক ঠিকানা, আমি ভুল করতে যাব কেন? আমি 3 বছর হলো এই গাড়ি চালাচ্ছি, আমার কোনো ভুল হতেই পারে না। নীলু বলল, আল্লাহ, এটা বাড়ি নাকি রাজপ্রসাদ? অবন্তিকা বলল, নীল ভাইয়া গাড়ি থেকে নামো, এটাই আমাদের বাড়ি, এত অবাক হওয়ার কি আছে? জীবনে মনে হয় আর কোনোদিন দেখোনি? ভাবি, তুমি আমার সাথে আসো। নীল বলল, কি বলছিস এগুলো? আমার বাবা বড়লোক শুনেছি, তাই বলে এত বড়লোক সেটা কল্পনা করিনি। নীল গাড়ি থেকে নেমে চারদিকে দেখছে। অবন্তিকা বলল, তুমি মেঘনা গ্রুপের নাম শুনেছো? নীল বলল, সেটা আবার কি? অবন্তিকা বলল, ফ্রেশ চিনো, আটা, ময়দা,
তেল? নীল বলল এটা জানি। অবন্তিকা বলল ওইটার নাম এমজিআই গ্রুপ, ওইটা আমার মামা তোমার বাবার। নীল হা করে তাকিয়ে আছে বাড়ির দিকে। অবন্তিকা, নীলু, তনু বাড়ির ভেতরে চলে গেল। নীল ওদের পিছু পিছু গেল। কিছুক্ষণের মধ্যে আব্বু আম্মু আর বাকি সবাই চলে আসলেন। অবন্তিকা তনুকে একটা রুম দেখিয়ে দিল। আজ থেকে নাকি ওই রুমে নীল আর তনু থাকবে। সেই রুমের দেয়ালে একজন কমবয়সী মহিলার ছবি টাঙানো দেখে নীল বাইরে এসে তার দাদিকে জিজ্ঞেস করে। দাদি বলল তুই কার কথা বলছিস? নীল বলল আরে আমার রুমে দেখলাম একজন কমবয়সী মহিলার ছবি টাঙানো, ওই দেখো টিভির রুমেও তো সেম ছবি। দাদি হতাশ হয়ে বললেন আরে ওটা তো সামিরার ছবি। নীল বলল সামিরা আবার কেডা? নামটা কোথায় যেন শুনেছি, ঠিক মনে পড়ছে না। দাদি বললেন তোর মা। কথাটা বলে টুপ করে এক ফোঁটা চোখের জল ফেলে চলে গেলেন। ওনার খুব ঘৃণা হচ্ছে ওনার স্বামীর উপরে। জন্মের পরেই ছেলের থেকে মাকে কেড়ে নিলেন। ছেলেটা আজকে তার মাকেই চিনতে পারছে না। নীল সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসে। তার মায়ের জন্য কষ্ট হলেও চোখের জল বের হয় না, কারণ তার এক মা চলে গেলেও আরেক মা আছে। রাত 11টা। আজকে নূরজাহান আর জিসানের বাসর রাত। নীল শুয়ে থেকে বলল আচ্ছা বলো তো আব্বু আম্মু এখন কি করছেন? তনু বলল আপনার শরম লজ্জা কিছু নেই? নীল বলল আরে ধুর, তুমি সব সময় নেগেটিভ ভাবো কেন, পজিটিভ কিছু ভাবতে পারো না? তনু বলল কি জানি, হয়তো গল্প করছেন। হাজারো না বলা কথাগুলো আজকে বলে দিচ্ছেন। এদিকে জিসান আর নূর মরার মতো ঘুমাচ্ছে। নীল বলল আচ্ছা আমার মধ্যে কি আছে যে আমি তোমার বয়সে ছোট থাকার পরেও আমাকে বিয়ে করতে হলো? তনু বলল সেটা কেমন কথা, বিয়ে তো আল্লাহর হাতে, উনি যা চাইবেন তাই হবে, আমরা শুধু উসিলা। নীল বাম্পা তনুর উপরে তুলে দিয়ে কোলবালিশের মতো জড়িয়ে ধরলো তনুকে। নীল বলল জানি পাগল মাইয়া। তনু বলল ছাড়ুন আমাকে, কোলবালিশ পেয়েছেন নাকি? আমার কষ্ট হয়তো। নীল বলল আচ্ছা আমরা কি এখন বেবি নিব নাকি আরো পরে? তনু বলল ধুর ভালো লাগে না, কি বলেন এসব? তনু লজ্জায় পড়ে যায়। নীল বলল যেটা সত্যি সেটাই বলছি, এত লজ্জা পেতে হবে না। আমার মনে হয় আর 5 বছর পরে বেবি নিলে ভালো হয়। তনু বলল না, আল্লাহ যখন চাইবেন তখন। এখানে আমরা দিন তারিখ ঠিক করার কে? নীল বলল আমরা কে মানে? আমরা ওর বাবা মা। তনু বলল ও কোথায়? নীল বলল কে কোথায়? তনু বলল আমরা যার বাবা মা সে কোথায়? নীল বলল ওটা তুমি জানো, চলো একটু রোমান্স করি। তনু বলল আমি পারবো না, মাফ করবেন। নীল বলল কিন্তু কেন? তনু বলল জানি না, আজ থেকে সহবাস করা যাবে না। নীল বলল তাহলে বিয়ে কেন করলাম? তনু আহ্লাদী সুরে বলল আমি জানি না, আমার ঘুম পাচ্ছে, প্লিজ ঘুমাতে দাও। নীল বলল ওকে, গুড নাইট। ফজরের আজান শুনে ঘুম ভাঙতেই নিজেকে নীলের বুকের উপরে আবিষ্কার করলো। পিচ্চি ছেলেটা খুব শক্ত করে তনুকে জড়িয়ে ধরে আছে। তনু কোন রকম নীলের থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। অজু করে এসে দেখলো এখনো নীল ঘুমাচ্ছে। ছেলেটা আগে তো নামাজ পড়তো, কিন্তু ইদানিং নামাজের কথা শুনলে দূরে দূরে থাকে। তনু আজকেও বেশ কয়েকবার ডাকলো নামাজ পড়ার জন্য। বিরক্ত হয়ে তনুকে ধমক দিল, কি হয়েছে, তোমার সমস্যাটা কোথায় বুঝলাম না? আমার ভালো লাগছে না, আমি নামাজ পড়ছি না। তোমার ভালো লাগছে তুমি পড়ছো, আমি তোমাকে কখনো মানা করেছি নামাজ পড়তে? তাহলে আমি ঘুমিয়ে আছি, তুমি কেন বলছো ঘুম থেকে উঠতে? আমি মরলে কি তুমি আমার কবরে যাবে? যত সব ফালতু মেয়ে, যাও নামাজ পড়ো। নীল আবার ঘুমিয়ে পড়ে। তনু মন খারাপ করে নামাজ পড়তে চলে যায়। মোনাজাতে অনেক কান্নাকাটি করে। নীলকে দিনের পথে আল্লাহর ইবাদত করার জন্য দোয়া করে। নীল মরার মতো ঘুমাচ্ছে। সকালে নীল ঘুম থেকে উঠে তনুকে খুঁজতে শুরু করে। তনু এখন রান্না করে আছে। বাসার সবাই বারণ করার পরেও তনু রান্না করতে গিয়েছে। আজকের দিনটা চলে যায়, নীল একবারও তনুর দেখা পায়নি। তনু সারাদিন অবন্তিকা আর নীলুর সাথে গল্প করে ব্যস্ত ছিল, কিন্তু মনটা ছিল নীলের কাছে। সারাক্ষণ ছটফট করছিল, কাউকে সেটা বুঝতে দেয়নি। রাত হয়ে এসেছে। নীল ভাবছে সরি বলবে তনুকে, ওইভাবে বলা ঠিক হয়নি। 11টার পর খাওয়া দাওয়া করে কেউ সিরিয়াল দেখছে, কেউ বা আড্ডা দিচ্ছে। তনুর এসব পছন্দ নয়, তাই সে রুমে এসে লাইট অফ করে শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না, চোখ বন্ধ করে আছে। 20 মিনিটের মাথায় নীল রুমে আসে। নীল এতক্ষণ ছাদে ছিল, রুমে এসে দেখলো লাইট অফ। লাইট অন করতেই দেখলো তনু ঘুমিয়ে আছে। নীল লাইটটা আবার অফ করে শুয়ে পড়লো। নীল তনুর হাতটা ধরে বলল কলিজা, কোথায় ছিলে সারাদিন? একবারও কি আমার কথা তোমার মনে পড়েনি? তনু ঘুমের ভাঙ ধরে নিশ্চুপ হয়ে আছে। নীল বলল তুমি কি ঘুমিয়ে গিয়েছো? আমার তো মনে হয় না তুমি ঘুমাচ্ছ, আমি জানি তুমি জেগে আছো, তাহলে কথা বলছো না কেন? তনু এখনো নিশ্চুপ। নীল বলল কি হয়েছে তোমার? ওহ, আমি সকালে বকা দিয়েছি তাই রাগ করেছো তাই তো? ওকে সরি বাবা, এবার তো কথা বলো। তনু কিছুক্ষণ চুপ থেকে বলল ওকে সরি বলতে হবে না, আপনার অধিকার আছে আমার উপর। নীল এবার তনুকে জড়িয়ে ধরে বলল প্লিজ রাগ করো না লক্ষ্মী সোনা। তনু বলল আমি মোটেও রাগ করিনি। নীল বলল তাহলে মুড অফ কেন? তনু বলল জানি না, আপনি আমাকে ছাড়ুন, কষ্ট হচ্ছে আমার, দম বন্ধ হয়ে আসছে। তনু নীলের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। নীল ছেড়ে দিয়ে বলল আমি জানি তুমি রেগে আছো, সামান্য জড়িয়ে ধরাতে তোমার কষ্ট হচ্ছে, কই অন্যদিন তো হয় না? তাছাড়া খারাপ তো কিছু করিনি তোমার সাথে। তনু বলল আরে বোঝার চেষ্টা করুন, আপনি আমার সাথে যা ইচ্ছা করতে পারেন, আমার শরীর খারাপ তাই এমন করছি। নীল বলল তোমাকে দেখে তো
মনে হয় না তোমার শরীর খারাপ, এতক্ষণ যা করিনি তাই করব। চট করে তনুর ঠোঁটে কিস বসিয়ে দিল। তনুর আর সহ্য হচ্ছে না, তাই চট করে থাপ্পড় মেরে বসলো নীলের গালে, যদিও ইচ্ছে করে মারেনি। নীল গালে হাত দিয়ে শুয়ে আছে। তনু বলল, আমি বুঝতে পারিনি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। তনু যখনই নীলের গালে হাত দেয়, নীল তনুর হাতটা সরিয়ে দিল। চেহারাটা কালো করে শুয়ে আছে। তনু কান্না করে বলল, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। কিভাবে কি হয়েছে বলতে পারবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। নীল পাথরের মতো শুয়ে আছে। তনু নীলের পায়ে জড়িয়ে ধরে, আপনার আল্লাহর দোহাই লাগে, আমাকে ক্ষমা করে দিন। নীল বলল, প্লিজ আমাকে একা থাকতে দাও, ন্যাকামু বন্ধ করে আমার পা ছাড়ো। তনু বলল, না আমি ছাড়বো না, আগে বলুন আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। এই মুহূর্তে তনুকে নীলের কাছে বিরক্ত লাগছে। নীল বলল, যা ক্ষমা করে দিলাম, এখন আমাকে শান্তিতে ঘুমাতে দে। তনু নীলের আচরণ আর কথাই বুঝতে পারছে নীল তাকে ক্ষমা করেনি। তনু কান্না করতে করতে বলল, প্লিজ ক্ষমা করুন আমাকে, আমার ভুল হয়ে গিয়েছে। নীল বলল, উফ ঠিক আছে, আমি ক্ষমা করে দিয়েছি, যাও এবার শুয়ে পড়ো। তনু নাক টানতে টানতে নীলের পাশে এসে শুয়ে পড়ল। না চাইতেও নীলকে জড়িয়ে ধরলো। তনু বলল, আপনি যা চাইবেন আমি তাই করব, আমি ইচ্ছে করে মারিনি, বিশ্বাস করুন। নীল বলল, ক্ষমা তো আমি তোমাকে করে দিয়েছি, কিন্তু তুমি যাই বলো না কেন তুমি আগের তনু নেই। আজকাল তুমি আমাকে এড়িয়ে চলো। কালকে যখন তোমাকে জড়িয়ে ধরেছিলাম তুমি বললা তোমার ভালো লাগছে না, আজকে কোনো বাহানা না পেয়ে সরাসরি থাপ্পড় মেরে দিলে, সাথে সকালে বকা দেওয়ার বদলাটাও নিলে। তনু বলল, আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমি আপনাকে এই জন্য কাছে আসতে দিচ্ছি না কারণ আমার মাসিক চলছে 2 দিন থেকে, লজ্জায় আপনাকে বলতে পারছিলাম না, তাই দূরে সরিয়ে রাখছি। তার উপরে তলপেটের ব্যথায় মাথা কাজ করছে না, তাই কি থেকে কি হয়ে গেল। এখন আপনি চাইলে সবকিছু করতে পারেন, তবুও ভুল বুঝবেন না প্লিজ। আমি আপনার থেকে কেন বদলা নেব? আপনাকে নামাজ পড়তে জোর করি কারণ আমি আপনার পাশে শুধু পৃথিবীতে নয়, আপনার হাত ধরে জান্নাতে যেতে চাই। আপনি আমাকে বকা দিয়েছেন, আমি রাগ করিনি, অভিমান করেছিলাম আপনার উপরে, কিন্তু বিশ্বাস করেন আমি কেন আপনার উপরে বদলা নিব। আপনি চাইলে আমাকে মেরেও ফেলতে পারেন, আমি ভুল করেও জিজ্ঞেস করব না আপনি আমাকে কেন মেরেছেন। তনু কান্না করতে করতে নীলের টি শার্ট ভিজিয়ে দিয়েছে। নীলের নিজের কাছেই খারাপ লাগছে, একটা মেয়ে হঠাৎ করে কেন আমার সাথে মিশতে বারণ করছে, সেটা জানা আমার উচিত ছিল। নিজেকে স্বার্থপর লাগছে, শুধু নিজের চাহিদার কথাটা চিন্তা করলাম। মাসিকের সময় মেয়েরা কতটা কষ্টে দিন পার করে সেটা শুধু তারাই জানে। যে মেয়েটা আমার সাথে দুনিয়াতে নয় জান্নাতে যেতে চায়, আমার ভালোর জন্য আমাকে নামাজ পড়তে বলে, আর আমি তাকে উল্টো বকা দেই, আমি তো সব থেকে বড় স্বার্থপর। নীল কিছুক্ষণ চুপ করে থেকে তনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। নীল বলল, সরি কলিজা, আমার ভুল হয়ে গিয়েছে। তনু বলল, আপনি কেন সরি বলছেন, সব ভুলগুলো আমার, আমি আপনাকে আমার সমস্যার কথা জানাইনি, তাই তো এমন ভুল বোঝাবুঝি হয়েছে। নীল বলল, তুমি যদি আর একবারও আমাকে আপনি করে বলো তাহলে তোমাকে এক্ষুনি ইচ্ছে মতো বকা দিব। তনু বলল, তাহলে কি বলে ডাকবো? নীল বলল, তুমি বলে ডাকো। তনু বলল, আমি পারবো না, আমি আপনি বলাতেই খুশি। নীল বলল, কিন্তু আপনিতে কেমন যেন পরপর লাগে, তুমি করেই বলো। তনু বলল, চুপ, আর একটাও কথা বলবা না। নীল বলল, 100 বার বলবো। তনু বলল, দেখি বলে দেখাও তো। নীলের বুক থেকে মাথা তুলে নিল। নীল বলল, এই তো বলছি। তনু নীলকে আর কথা বলতে দিল না, 4 ঠোঁট এক করে দিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি আমার আসল পরিচয় গল্প এখানে শেষ করলাম। জানি না গল্পটা কেমন হয়েছে, বিশেষ করে শেষ পার্ট। তবে যারা শুরু থেকেই গল্পটা শুনেছেন, এতদিন তো শুধু নেক্সট পার্ট কমেন্ট করেছেন, আর তো কোনো পার্ট নেই, তাই নেক্সটের বদলে অনুভূতিগুলো প্রকাশ করে যাবেন কমেন্টে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো